আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এই মুহূর্তে যারা আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছো তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এইচএসসি আইসিটি ফুল কোর্সের নতুন ব্যাচের ফ্রি ক্লাসটি হতে যাচ্ছে। সো আজকের ফ্রি ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে তোমাদের আইসিটির যেই জার্নিটা সামনে শুরু হতে যাচ্ছে সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করছি যে আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং সব তোমাদের এন্ড থেকে ঠিকঠাক আছে। আচ্ছা, যদি থাকে তাহলে আমরা শুরু করতে পারি। সো আমার সাথে যারা পোর্টালে উদ্ভাসের পোর্টালে যুক্ত হয়েছো বা ফেসবুক থেকে যারা লাইভে এই মুহূর্তে যুক্ত আছো তাদের সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে করতে যাচ্ছি। সো তোমরা তোমাদের উপস্থিতির জানানটা কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে? যারা পোর্টালে আছো তারা হচ্ছে টিচার ইনবক্সে আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারো, আর যারা হচ্ছে ফেসবুক লাইভে যুক্ত আছো তারা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারো। স্পেশালি তোমরা আজকের ক্লাসটা কে কোথা থেকে করতেছো এটা জানাতে পারো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। সো মূল ক্লাসের আলোচনায় যাওয়ার আগে আমি গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা এইচএসসি আইসিটিতে যেই চ্যাপ্টারগুলো পড়বো সেই চ্যাপ্টারগুলোর একটা ওভারভিউ শুরুতে হচ্ছে দিয়ে দিতে চাই। তার পাশাপাশি তোমাদের আইসিটির যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ তোমরা 9-10-এ হচ্ছে যেই স্টাইলে আইসিটি পড়ছো, ইন্টারে কিন্তু সেটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? সো এই ব্যাপারটা তোমাদেরকে শুরুতেই বলে দেওয়া আর কি। আচ্ছা, তো প্রথমেই আমরা যদি সিলেবাসটা একটু দেখি, দেখো যে আমাদের আইসিটিতে এইচএসসির আইসিটিতে টোটাল হচ্ছে 6টা চ্যাপ্টার, ঠিক আছে? 6টা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে ফুল সিলেবাসে 6টা চ্যাপ্টার। তো এই 6টা চ্যাপ্টারের কোন চ্যাপ্টারে কি পড়ানো হয় সেটার একটা আইডিয়া আশা করি হচ্ছে তোমরা এখানে পাচ্ছ। দেখো, আমাদের এমন অনেক চ্যাপ্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো সম্পর্কে হয়তোবা তোমার আগে থেকে কোনো নলেজ ছিল না, একদম নতুন তোমার জন্য। যেমন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমরা অনেকে একদম প্রথম দেখি ইন্টার লাইফে আইসা, ঠিক আছে? স্পেশালি আমি যখন হচ্ছে তোমাদের বয়সের ছিলাম, আমি যখন ইন্টার স্টুডেন্ট ছিলাম, আমার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম নতুন ছিল, ঠিক আছে? ওকে, সো যদি অনেক কিছু নতুন, তবে তোমাদের হাতে সময় আছে, যথেষ্ট সময় আছে প্রিপেয়ার করার, জিনিসগুলো ভালোভাবে শেখার, বোঝার, ঠিক আছে? এর পাশাপাশি দেখো এই যে আমাদের চতুর্থ অধ্যায় আছে হচ্ছে ওয়েব ডিজাইনিং এবং এইচটিএমএল, ঠিক আছে? এরপর ষষ্ঠ অধ্যায় আছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের 9-10-এর বইয়ে যদিও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, তবে ততটা লার্জ স্কেলে ছিল না বা অতটা ইনডেপথ জানার সুযোগ ছিল না, যেটা আসলে আমাদের এই ইন্টারের এই চ্যাপ্টারে হবে, ঠিক আছে? এরপর আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে সংখ্য পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে ডিজিটাল ডিভাইসগুলো আমাদের কাছে একদম নতুন লাগবে, এগুলো হচ্ছে আমরা একদম প্রথমবারের জন্য দেখব। আর ফাইনালি হচ্ছে আমাদের এখানে এই যে প্রথম দুইটা চ্যাপ্টারে হচ্ছে অনেক টেকনোলজির কথা বলা আছে, যেগুলোর অনেকগুলোরই আমরা নাম শুনেছি কিন্তু হয়তোবা জানতাম না যেগুলো কিভাবে কাজ করে, যেটা এই কোর্সে আমরা শিখবো, এই কোর্সে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফুল চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো আমরা এখন যদি একটু সামনে আগাই, ফ্রি ক্লাস একটা, আজকে ফ্রি ক্লাস, আর তোমাদের মূল ক্লাস হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে, ঠিক আছে? তোমরা আজকে যারা পোর্টালে জয়েন করেছো উদ্ভাসের ওয়েবসাইট থেকে যারা হচ্ছে পোর্টালে তোমার জয়েন করেছো, তারা এইভাবেই হচ্ছে সামনের ক্লাসগুলো করবা, পোর্টালে নির্ধারিত সময় জয়েন করে, ঠিক আছে? ওকে, সো আমি যদি একটু সামনে আগাই, দেখো এরপরে আছে হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সো তোমাদের প্রথমে একটা ডিফারেন্স আশা করি চোখে পড়তেছে ইন্টারের আইসিটি আর এসএসসির আইসিটির মধ্যে। এটা হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে মার্কস কিন্তু আমাদের 100 টোটাল মার্কস, অর্থাৎ তুমি এইচএসসিতে যখন আইসিটি পরীক্ষা দিবা তোমাকে 100 মার্কসের একটা পরীক্ষা দিতে হবে। এখন এই 100 মার্কস দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে, খেয়াল করো। একটা হচ্ছে তোমার সিকিউ এবং এমসিকিউতে আমার 75 মার্কস, আর আরেকটা অংশ হচ্ছে এই যে প্র্যাকটিক্যালে চলে গেছে, দেখো প্র্যাকটিক্যালে আছে আবার 25 মার্কস, ঠিক আছে? এবং আমাদের এইখানে কিন্তু তোমার 75 মার্কসের মধ্যে তোমার যে 50 মার্কস সিকিউতে আছে সেটা হচ্ছে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে,
ঠিক আছে, টোটাল 5টা সিকিউ, আর এমসিকিউ হচ্ছে টোটাল 25টা থাকবে। তাহলে বড় একটা পরিবর্তন আশা করি দেখতে পাচ্ছ। আমরা 9-10-এ তো জাস্ট এমসিকিউ দাগায় আসছি, ঠিক আছে, ওই কারণে আইসিটির অতটা গুরুত্ব ছিল না, কিন্তু এইখানে দেখতেই পারতেছো মার্কস হচ্ছে তোমার বাকি সাবজেক্টের যেই মার্কস আছে তার সমান, ঠিক আছে। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ম্যাথ, এগুলো প্রত্যেক পেপারে যত মার্কসের পরীক্ষা দিবে আইসিটিও সেম। সো মার্কসের দিক থেকে তুলনা করলেও আমাদের এটা বোঝা উচিত যে এটা কিন্তু কোনোভাবেই কম ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোর্স ডিস্ট্রিবিউশন আর মার্কস ডিস্ট্রিবিউশন এটা একটু দেখলাম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ অনেকেরই কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জায়গা আমি একটু ক্লিয়ার করে তারপর সামনে আগাবো, যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস, ফার্স্ট ক্লাস, সো এই কারণে এই জায়গাগুলো একটু টাচ করে যাচ্ছি। এটা হচ্ছে বইয়ের ব্যাপারটা, ঠিক আছে, যে আমরা কোন বই পড়বো, কোন বই ফলো করবো, বা একাধিক বই পড়া লাগবে কিনা, বা অমুক বই পড়লে হবে কিনা, তমুক বই পড়লে হবে কিনা, এরকম অনেক কোশ্চেন তোমাদের মাথায় আছে, তাই না? তো তোমাদের এই সকল কোশ্চেনের যে উত্তর সেটা একটু দিতে চাই। প্রথম কথা, আমাদের এইচএসসির আইসিটির জন্য কিন্তু একটা বোর্ড বই আছে, তোমরা এটা জানো তো, সবাই জানো না? হ্যাঁ জানো, যে এইচএসসির আইসিটির জন্য একটা বোর্ড বই আছে। তো আমরা বোর্ড বইকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ধরবো বা আমাদের মেইন বই ধরবো, ঠিক আছে। এইচএসসি আইসিটির বোর্ড বই যেটা আছে, ঠিক আছে, বোর্ড বই, এইটাকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, কেননা এখানে টপিকগুলো হচ্ছে আমাদের সিলেবাসের টপিক, আর অনেক অনেক ইনফরমেশনের রেফারেন্স হচ্ছে আমরা এই বোর্ড বইকে ধরবো, ঠিক আছে। সো তোমার জন্য সব সময় মেইন প্রায়োরিটি দিতে হবে বোর্ড বইকে। যখনই আমাদের ক্লাসগুলো হবে, ক্লাসগুলো করবা, প্রত্যেকটা ক্লাস করার পর তোমরা ওই টপিকগুলো বই থেকে, বোর্ড বই থেকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। সো বোর্ড বইকে আমরা মেইন প্রায়োরিটি দিয়ে পড়বো। এরপর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি আরও জানতে চাই, আরও ইনফরমেশন আমি গ্যাদার করতে চাই, হ্যাঁ, আরও ইন ডেপথে যেতে চাই, এরপর তুমি চাইলে আমাদের প্যারালেল টেক্সট যেটা প্রোভাইড করা হয়েছে তোমাকে এই কোর্সের আন্ডারে, সেটা তুমি হচ্ছে দেখতে পারো, বা যে কোনো পাবলিকেশনের বই, মুজিবুর রহমানের স্যারের বই আছে, ঠিক আছে, তারপর হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই আছে, তারপর হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনীর বই আছে, ঠিক আছে, কাজল ব্রাদার্স পাবলিকেশনের বই আছে, তো এরকম বিভিন্ন রাইটারের বই আছে, ওগুলো তুমি চাইলে হচ্ছে আরো দেখতে পারো, তোমার যদি হচ্ছে আরো ইনডেপথ জানার ইচ্ছা থাকে। তবে মেইন জায়গাটা আশা করি আমি তোমাদের সবাইকে ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, মিথিলা বলছো যে কিভাবে এনরোল করবো, তুমি তো এনরোল করেছোই, তুমি আর কি এনরোল করবা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মার্চ ডিস্ট্রিবিউশন দেখার পর এবং বইয়ের ব্যাপারটা ক্লিয়ার করার পর এখন হচ্ছে যাব আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাব, ঠিক আছে। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা আজকে কনটেক্সটটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন প্রয়োজন ছিল, হ্যাঁ, এবং এটা কিভাবে হচ্ছে আমাদের কাজ করে, আমাদের নির্ধারিত যেই কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে হচ্ছে কম্পিউটার দিয়ে করাতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। সো মেইন টার্গেটটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা কিভাবে কাজ করে, এইটা আজকে ক্লাস থেকে বুঝে যাওয়া, ঠিক আছে। এবং তোমরা এখান থেকে ধারণা পাবা যে আসলে আমাদের সামনের দিনগুলোতে আইসিটির যে ক্লাসগুলো হবে সেগুলো কেমন হবে, এবং জার্নিটা আসলে কতটুকু ইন্টারেস্টিং, কতটুকু ইন্টারেক্টিভ, এবং কতটা ইউজফুল, ঠিক আছে, এটার একটা ধারণা আজকের ক্লাসের মাধ্যমে পাবা, ঠিক আছে। আচ্ছা, সো আমি শুরু করতেছি। দেখো, যে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কম্পিউটার কি। তো প্রোগ্রামিং বিষয়টা নিয়ে কথা বলার আগে আমাদের কম্পিউটার যে ডিভাইসটা আছে এটা নিয়ে আগে একটু কথা বলতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এর টপিক, ঠিক আছে। সো কম্পিউটার কি, তোমাদের কাছে কি মনে হয়? যারা আমাকে শুনতেছো এই মুহূর্তে তারা একটু জানাতো যে তোমাদের কাছে কি মনে হয় কম্পিউটার কি। তোমরা বিভিন্নভাবে কম্পিউটারের ডেফিনেশন দিবা, এটা অনেকে বলবা গান শোনার ডিভাইস, মুভি দেখার ডিভাইস, অনেকে ছোটবেলায় গেম খেলছো তারা হয়তো বলবে এটা গেম খেলার ডিভাইস, বা যারা হচ্ছে ধরো অফিসের কাজকর্ম করে কম্পিউটারে তারা বলবে হচ্ছে এটা মাইক্রোসফট অফিস সফটওয়্যার চালানোর ডিভাইস, ঠিক আছে। অনেকের কাছে কম্পিউটারের অনেক রকম পরিচয় আছে, বাট কম্পিউটারের ইন জেনারেল পরিচয়টা হচ্ছে যে এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, রাইট। তো কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। এখন এই কম্পিউটার যখন শুরুতে ইনভেন্ট করা হয়েছিল, এটার ইউজ করার পেছনে মেইন মোটিভেশন বা হচ্ছে তোমার টার্গেটটা ছিল হচ্ছে যে কম্পিউটার দিয়ে হচ্ছে কমপ্লেক্স
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করা, যেগুলো আসলে মানুষের জন্য করা একটু ডিফিকাল্ট, একটু টাইম কনজিউমিং, এগুলো কম্পিউটার দিয়ে আমরা ফাস্ট করতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল। তো ওই লক্ষ্যে আসলে কম্পিউটার বানানো। এখন একটা কম্পিউটারকে কয়েকটা পার্টে ভাগ করা যায়, ঠিক আছে? কম্পিউটার ইটসেলফ একটা কমপ্লেক্স ডিভাইস। সো কম্পিউটারের কাজকর্মকে আমরা 3টা ইউনিটে ভাগ করে দেখাইতে পারি, ঠিক আছে? যেমন দেখো, একটা ইউনিট আছে ইনপুট ইউনিট, ঠিক আছে? এই ইউনিটটার কাজ কি? এই ইউনিটটার কাজ হচ্ছে জাস্ট যে কম্পিউটার চালাবে তার কাছ থেকে ইনপুট নেওয়া, হ্যাঁ, তার কাছ থেকে ইনফরমেশনগুলো নেওয়া। এবং এই ইউনিটের ভেতর যেই ডিভাইসগুলো আছে তার মধ্যে আছে তোমার মাউস, কিবোর্ড, ঠিক আছে? সো এই ডিভাইসগুলো দিয়ে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নেই, মাউস, কিবোর্ড। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ইনপুট ইউনিট। তো ধরো যে কম্পিউটার দিয়ে হচ্ছে আমরা 2 আর 3-এর অ্যাডিশন বা যোগফলটা বের করতে চাই। খুবই সিম্পল জিনিস, তারপরেও বোঝানোর জন্য ঠিক আছে, যে আমরা 2 আর 3 এই দুইটা সংখ্যার যোগফল কম্পিউটার দিয়ে বের করতে চাই। তাহলে এই যে তুমি যে কতগুলো সিম্বল এইখানে লিখছো, এগুলো কম্পিউটারকেও তো ইনপুট হিসেবে দিতে হবে, তাই না? সো ইনপুট হিসেবে দিবা তুমি কোন জায়গা থেকে? এই যে ইনপুট ইউনিট থেকে, দ্যাট মিনস মাউস, কিবোর্ড এগুলোর সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা ইনপুট দেওয়ার জন্য একটা ইউনিট ডিফাইন করছি। এরপর আসো, আমাদের আরেকটা যে ইউনিট আছে এটাকে আমরা ডাকতেছি হচ্ছে সিপিইউ। এটার ফুল ফর্মটা যদি আমি লিখি, তাহলে সিপিইউ সমান দাঁড়ায় হচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেইনের মতো। তুমি চিন্তা করে দেখো, আমরা যত কাজকর্ম করি, যত ডিসিশন নিই, এটা মেইনলি আসে হচ্ছে আমাদের হিউম্যান ব্রেইন থেকে, তাই না? হিউম্যান ব্রেইন হচ্ছে আমাদের বডির ড্রাইভার। সো কম্পিউটারেও যত কাজকর্ম হয়, কম্পিউটারের কাজকর্ম মেইনলি কি? ক্যালকুলেশন, হ্যাঁ, ক্যালকুলেশন। তো এইগুলো আসলে মেইনলি আমাদের যেই জায়গায় হয় সেটা হচ্ছে তোমার এই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? এই সিপিইউকে যদি হচ্ছে আমরা আরো ভাঙি, তাহলে আমরা সিপিইউর ভেতরে আবার আলাদা আলাদাভাবে 3টা ইউনিট পাই, যেটা তুমি এখানে দেখতে পারতেছো। একটা আছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের কাজ হচ্ছে যে কোনো ইনফরমেশনকে টেম্পোরারি অথবা পার্মানেন্টলি স্টোর করে রাখা, ঠিক আছে? মেমোরি ইউনিটের কাজ হচ্ছে টেম্পোরারি অথবা পার্মানেন্ট ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখা। একটা এক্সাম্পল আমরা নিতে পারি এরকম, ধরো আমাদের 3টা সংখ্যা অ্যাড করতে হবে, ঠিক আছে? 2 + 3 + 5, এই যে এই অ্যাডিশনটা আমাদের বের করতে হবে। সো কম্পিউটারকে তুমি যখন ইনপুট দিবা, তোমার কম্পিউটার যদি অনেক সিম্পল হয়, তাহলে সে কি করবে? দুইটা দুইটা করে নাম্বার নিয়ে অ্যাড করবে, তাই তো? তাহলে এই যে তার 2টা নাম্বার অ্যাড করতে হচ্ছে অ্যাট এ টাইম, সো তখন সে কিন্তু অন্য নাম্বারটাকে মেমোরিতে রেখে দিবে। এই নাম্বারটাকে সে হচ্ছে মেমোরিতে রেখে দিবে, যেটা সে পরে অ্যাড করবে, ঠিক আছে? মেমোরিতে রেখে দিবে। এরপর এই দুইটা নাম্বারের ধরো অ্যাডিশন করলো, করে তারপর হচ্ছে এখান থেকে রেজাল্ট আসলো 5। এরপর যেটাকে সে হচ্ছে মেমোরিতে রেখে দিছিল, ওইটাকে আবার নিয়ে আসলো, নিয়ে এসে তারপর তোমার ফাইনাল ক্যালকুলেশন করে বললো তোমাকে রেজাল্ট হচ্ছে 10। তাহলে দেখো, অনেক সময় কিন্তু আমাদের এরকম হয় যে কিছু ইনফরমেশন মেমোরিতে রেখে দিতে হয়। সো তখন হচ্ছে আমাদের মেমোরি ডিভাইসগুলো কাজে লাগে, তাই না? মেমোরি ডিভাইসগুলো কাজে লাগে। আচ্ছা, তো সিপিইউর মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের মেমোরি ইউনিট, ঠিক আছে? যেটা হচ্ছে ইনফরমেশন স্টোর করে রাখার জন্য কাজ করে, মেমোরি ইউনিট। এরপর আমাদের আরেকটা ইউনিট আছে, এটা হচ্ছে আমরা বলতেছি কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? সো কন্ট্রোল ইউনিট হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পিউটারের কাজের যে সিকোয়েন্স সেটা ঠিক করে দেয়, ঠিক আছে? যে এখন কোন কাজ হবে। ধরো যে তুমি কম্পিউটারকে অনেকগুলো কাজ করতে দিলা, ঠিক আছে? ধরো যে কিছু সংখ্যার যোগ, তারপরে গুণ, তারপরে ভাগ, ঠিক আছে? ওই যে আমরা হচ্ছে তোমার সরল করতাম না, আমরা 5-6-এ থাকতে সরল করার ম্যাথগুলো করতাম না, যেখানে হচ্ছে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো হচ্ছে করা লাগতো সিকোয়েন্স অনুযায়ী। এরকম ম্যাথ আমরা সবাই করছি কম বেশি। সো ওরকম কাজ যদি তুমি কম্পিউটারকে দিয়ে করাতে চাও, তাহলে কম্পিউটারকে তো ডিসিশন নিতে হবে যে কোন কাজটা আগে, তারপরে কোন কাজ, তারপরে কোন কাজ, ঠিক আছে? একটা সিকোয়েন্স। সো এই জিনিসটা মেনটেন করে কে? এই সিকোয়েন্সগুলো মেনটেন করার ডিসিশন আসে হচ্ছে এই কন্ট্রোল ইউনিট থেকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে সিপিইউর আরেকটা পার্ট। ওকে, তাহলে মেমোরি ইউনিট গেল, কন্ট্রোল ইউনিট গেল, ঠিক আছে? এরপর মেমোরি ইউনিট হচ্ছে ইনফরমেশন স্টোর করে রাখে, কন্ট্রোল ইউনিট হচ্ছে আমাদের কাজের যে সিকোয়েন্স, কম্পিউটারের কাজের সিকোয়েন্স সেটা ঠিক করে দেয়,
অ্যান্ড ফাইনালি কাউকে না কাউকে তো কাজ করতে হবে, তাই না? এখন পর্যন্ত কিন্তু আমরা সিপিইউর মেইন যে নিউক্লিয়াস সেটা নিয়ে কথা বলি নাই, সেটা হচ্ছে কে আসলে কাজটা করবে, ক্যালকুলেশনটা কে করবে। ক্যালকুলেশনটা করবে হচ্ছে এই যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এইখানে হচ্ছে বেসিক্যালি এই ক্যালকুলেশন বা প্রসেসিং যা তুমি এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পলে, এই কাজগুলো আসলে এইখানেই হয়, ঠিক আছে? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এইটা বেসিক্যালি একটা সার্কিট, হ্যাঁ, বা একটা ডিভাইস যেটা যার মধ্যে হচ্ছে আসলে এই প্রসেসিংগুলো করে তারপর রেজাল্টটা আসে, ঠিক আছে? ইনফ্যাক্ট এটাকে আমরা যখন সংক্ষেপে ডাকি, এটাকে সংক্ষেপে ডাকলে এটার নামটা অনেক কিউট হয়ে যায়, এটার নামটা হয়ে যায় হচ্ছে এএলইউ বা সংক্ষেপে আলু। এই যে আলু, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সিপিইউর একটা পার্ট, ঠিক আছে? এখানে হচ্ছে মেইন ক্যালকুলেশনগুলো হয়। ইনফ্যাক্ট আমি যখন হচ্ছে সিএসসির থার্ড ইয়ারে ছিলাম তখন হচ্ছে এই ডিভাইসটা আমার বানানো লাগছিল, এএলইউ এটা আমার বানাইতে হয়েছিল। সো এটা হচ্ছে খুবই সিম্পল কাজ করে, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে খুবই সিম্পল, বাট কম্পিউটারের জন্য আসলে এটা খুবই পাওয়ারফুল একটা ডিভাইস, মানে কম্পিউটারের এই যে সিপিইউর নিউক্লিয়াস বলতে পারো, আর মেইন কাজ আসলে এখানেই হয়, ঠিক আছে? ওকে, সো আমরা সিপিইউর 3টা পার্ট দেখলাম। সো ফাইনাল যে পার্টটা থাকে যেখান থেকে আসলে আমরা হিউম্যানরা হচ্ছে আউটপুট কালেক্ট করব, সেটা হচ্ছে আউটপুট ইউনিট, ঠিক আছে? সো আউটপুট ইউনিট থেকে হচ্ছে আমাদের কম্পিউটারের প্রসেস চালানোর পর বা ক্যালকুলেশন চালানোর পর যে রেজাল্টটা আসে সেইটা হচ্ছে আউটপুট ইউনিট থেকে আমরা আমরা হচ্ছে দেখে নিতে পারি বা আউটপুট ইউনিট থেকে আমরা কালেক্ট করতে পারি, ঠিক আছে? সো আউটপুট ইউনিট বেসিক্যালি হচ্ছে আমাদের মনিটর বা তুমি চিন্তা করতে পারো স্পিকার, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাগুলো থেকে হচ্ছে আমাদের আউটপুট জেনারেট হয়, এটসেট্রা। ওকে, তাহলে মোটা দাগে এই 3টা ইউনিট দিয়ে হচ্ছে একটা কম্পিউটার কাজ করে, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা কি জানতা এই ডিভাইসগুলোর নাম? সিপিইউ হয়তো বা শুনছো অনেকে, তারপর আলাদা আলাদাভাবে মাউস, কিবোর্ড, মনিটর, স্পিকার এগুলো হয়তো জানতো অনেকেই, বাট আমার মনে হয় এএলইউ, তারপরে কন্ট্রোল ইউনিট, এগুলো হয়তো বা অনেকেই শুনো নাই, তাই না? নাকি শুনছিলে আগে? একটু জানাও তো আমাকে যে তোমাদের কাছে কি জিনিসগুলো নতুন লাগতেছে নাকি হচ্ছে তোমরা আগেও জিনিসগুলো শুনছো। ওকে, হ্যাঁ, এই পার্টগুলো অনেকটা নিউ আমাদের কাছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা অনেকেই হচ্ছে ভবিষ্যতে যখন ইঞ্জিনিয়ারিং পড়বো বা ইঞ্জিনিয়ার হব তখন আমাদের আসলে এগুলো বানানোর সুযোগ আসবে, ঠিক আছে? সো তখন অ্যাকচুয়ালি একটা কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার পার্টগুলো কিভাবে কাজ করে, এগুলো আসলে আর ডিটেলসে জানার সুযোগ হবে। এখন তুমি একটা আইডিয়া পাচ্ছ, তুমি এখন নলেজ গ্যাদার করতেছো, সামনে তুমি হচ্ছে নিজে ওই জিনিসগুলো বানানোর কাজেও যাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা আমাদের কম্পিউটারের যে স্ট্রাকচার সেটা দেখলাম, বেসিক স্ট্রাকচার দেখলাম, আরও তো অনেক কিছু লাগে, হ্যাঁ, আরও তোমরা কম্পিউটার কিনতে গেলে দেখছো যে অনেক কিছু লাগে, হ্যাঁ। তোমার কম্পিউটারের ভেতরে কেসিংয়ের ভেতরেই তো কত জিনিস থাকে, তাই না? অনেক কিছু লাগে। তবে আমি এইখানে যেই ইউনিটগুলো বা পার্টগুলোর কথা বললাম এগুলো হচ্ছে একদম বেসিক, হ্যাঁ, একদম বেসিক, এগুলো ছাড়া আসলে আমাদের কম্পিউটার চিন্তাই করা যায় না, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর আমরা আলাদাভাবে এই কম্পিউটারে যতগুলো পার্ট দেখলাম আলাদাভাবে একটু জাস্ট তোমার মেমোরি ইউনিট নিয়ে একটু কথা বলতে চাই, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট এটা আমাদের টপিকেও আছে। এই মেমোরি ইউনিট অর্থাৎ মেমোরি ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এইটার ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু পড়তে চাই, ঠিক আছে? সো আমাদের মেমোরি ডিভাইসগুলোকে আমরা কয়েকটা টাইপে ভাগ করতে পারি বেসড অন 2 থিংস, মানে দুইটা জিনিসের উপর বেস করে। একটা হচ্ছে যে তার ক্যাপাসিটি, কত বেশি ইনফরমেশন সে স্টোর করে রাখতে পারে, আর আরেকটা হচ্ছে তোমার তার ওয়ার্কিং স্পিড, ঠিক আছে? মানে সিপিইউকে সে কত ফাস্ট ইনফরমেশন সাপ্লাই দিতে পারে। এই দুইটা জিনিসের উপর বেস করে দেখো এইখানে আমাদের অনেক টাইপের মেমোরি ডিভাইসকে লেভেলে লেভেলে রাখা আছে, তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো তোমার পরিচিত, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই যে পিরামিডটা এখানে দেখতে পাচ্ছি মেমোরি পিরামিড, এটার হায়ারার্কি অনুযায়ী যদি একটু দেখার চেষ্টা করি, একদম টপে আছে দেখো রেজিস্টার, ঠিক আছে? এইটা একটা মেমোরি ডিভাইস, রেজিস্টার একটা মেমোরি ডিভাইস যার ক্যাপাসিটি খুবই কম, যার ক্যাপাসিটি হচ্ছে খুবই কম, খুব অল্প ইনফরমেশন এর ভেতরে রাখা যায়, বাট এইটার স্পিড অনেক বেশি, ঠিক আছে? এটার স্পিড হচ্ছে ম্যাক্সিমাম, যতগুলো তুমি হচ্ছে মেমোরি ডিভাইস এখানে দেখতে পারতেছো স্পিড ম্যাক্সিমাম। এটার কারণ কি? কারণটা হচ্ছে যে তোমার রেজিস্টার হচ্ছে সিপিইউর সবচেয়ে কাছে থাকে। তো সিপিইউ কিভাবে কাজ করে একটু চিন্তা করো। এই যে সিপিইউর যেই আলু আছে বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আছে, তার হচ্ছে
তোমার কি লাগে, ডাটা লাগে, ওই ডাটাকে সে একত্রিত করে তারপরে হচ্ছে কাজ করে, ঠিক আছে। এখন ডাটাগুলা তোমার প্রোভাইড করবে কে, ঠিক আছে, বা ডাটাগুলো আসবে কোথা থেকে, একটা আসবে ইউজার ইনপুট থেকে, বা আরেকটা আসবে অথবা আসবে হচ্ছে তোমার মেমোরি থেকে। হ্যাঁ, আগে থেকে যেসব ডাটা আছে ওগুলাকে তুমি হচ্ছে কি করবা, এই এলইউর মধ্যে বা আলুর মধ্যে নিয়ে আসবা, ঠিক আছে। সো যত ফাস্ট তোমার সিপিইউতে হচ্ছে, মানে সিপিইউ বলতে আলুতে যত ফাস্ট তুমি ডাটা সাপ্লাই দিতে পারবা, তত হচ্ছে তোমার ফাস্ট ক্যালকুলেশন বা কাজটা হবে, ঠিক আছে। এখন চিন্তা করো যে কোনো একটা মেমোরি ডিভাইস যদি সিপিইউর কাছাকাছি থাকে, তাহলে ডাটা ফেচ হয়ে আসতে, মানে ডাটা তোমার হচ্ছে কালেক্ট করে নিয়ে আসতে কিন্তু টাইম কম লাগবে, তাই না। তো রেজিস্টার যেহেতু আমার সিপিইউর অনেক কাছাকাছি, এই কারণে এটাই কিন্তু আমার ডাটা ফেচ করার জন্য যে টাইমটা লাগে সেটা অনেক কম হয়। এই কারণে আমি বলতেছি যে এটার স্পিড হচ্ছে ম্যাক্সিমাম বা অনেক ফাস্ট কাজ করে। এইখানে যদি কোনো ডাটা থাকে সেটাকে অনেক তাড়াতাড়ি নিয়ে এসে তারপর কাজে লাগানো যায়, ঠিক আছে। সো রেজিস্টার হচ্ছে সবচেয়ে ফাস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে দেখো 3 লেভেলের ক্যাশ। এই যে এখানে আছে আমাদের 3 লেভেলের ক্যাশ, এই যে L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, এটা হচ্ছে 3 লেভেলের ক্যাশ। এই ক্যাশ মেমোরির কাজটা কি একটু বুঝাই তোমাদেরকে, তোমরা নিজেরাও হচ্ছে এই ক্যাশ মেমোরি দেখছো যে আমরা যখন মোবাইলের তোমার আননেসেসারি, মোবাইলের ভেতরে থাকা আননেসেসারি ফাইল ক্লিন করি, তখন দেখছো যে ক্যাশ মেমোরির ভেতরে কিছু ক্যাশ ডেটা থাকে, এগুলোকে আমরা ক্লিন করে ফেলি, তাই না। আমরা ভাবি যে এগুলো দরকার নাই, কাজে লাগবে না, সো হচ্ছে আমরা ক্লিন করে ফেলি। তো এই ক্যাশ মেমোরির কাজটা কি একটু তোমাদেরকে বুঝাই। তো ক্যাশ মেমোরিতে যে ডেটাগুলো থাকে না, সেগুলো হচ্ছে তোমার ফিউচারে লাগতে পারে বা ফিউচারে তুমি অ্যাক্সেস করতে পারো এমন সব ডেটা, যেগুলো কম্পিউটার আগে থেকেই অ্যাডভান্স করে আগে থেকেই হচ্ছে সে নিয়ে রাখে, হ্যাঁ, আগে থেকেই ক্যাশ মেমোরিতে রেখে দেয়। সো ক্যাশ মেমোরিতে থাকলে যে সুবিধা, যেহেতু ক্যাশ মেমোরি দেখো রেজিস্টারের পরেই কিন্তু এই যে 3 লেভেলের ক্যাশ মেমোরি, তো ক্যাশ মেমোরি যেহেতু সিপিইউর কাছাকাছি থাকে, সো তোমার ক্যাশ মেমোরি থেকে যদি হচ্ছে কোনো ডাটা পড়ে আনতে হয়, কোনো ইনফরমেশন যদি নিয়ে আসতে হয় ক্যাশ মেমোরি থেকে, টাইম কিন্তু কম লাগবে, রিলেটিভলি কম লাগবে, ঠিক আছে। দেখো আমাদের যেসব ইনফরমেশনকে হচ্ছে আমরা পার্মানেন্ট ভাবে স্টোর করে রাখি, সেগুলো কই থাকে, আমাদের যেসব ইনফরমেশন কম্পিউটারের ভেতরে পার্মানেন্ট করে আমরা সেভ করে রাখি, ওগুলো থাকে হচ্ছে যে একদম নিচের লেভেল যেটা আছে এসএসডি, অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ অথবা এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে। আমাদের সলিড স্টেট ড্রাইভ অথবা এই হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আছে, এইগুলার হচ্ছে আমাদের পার্মানেন্ট ভাবে ডেটা স্টোর করে রাখতে পারে, ঠিক আছে। হার্ড ডিস্ক ড্রাইভ এগুলো পার্মানেন্ট ভাবে ডেটা স্টোর করে রাখতে পারে, এবং যদি একটু খেয়াল করো এদের ক্যাপাসিটিও হিউজ। আমাদের রেজিস্টার খেয়াল করো অনেক লো ক্যাপাসিটি, রেজিস্টারের ক্যাপাসিটি খুবই লো, ক্যাপাসিটি খুবই লো, লোয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে আমার রেজিস্টারের। কিন্তু তুমি যদি খেয়াল করো এই যে আমার হার্ড ডিস্ক যেটা আছে বা সলিড স্টেট ড্রাইভ এসএসডি যেটা আছে, এটা ক্যাপাসিটি হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আমাদের যেসব তোমার ইনফরমেশন ফাইল কে হচ্ছে তোমার পার্মানেন্ট ভাবে সেভ করে রাখতে হয়, ওগুলোকে আমরা সেভ করে রাখি হচ্ছে এসএসডি বা এইচডিডিতে। এখন সমস্যা হচ্ছে কি, এই যে যে তোমার মেমোরি ডিভাইসটা আছে না, এটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ থেকে অনেক দূরে থাকে। সো তোমার কোনো ফাইল বা ইনফরমেশন যদি এখান থেকে পড়ে নিয়ে আসতে হয়, এখান থেকে রিড করে যদি নিয়ে আসতে হয়, ঠিক আছে, প্রসেস করার জন্য, তখন দেখা যায় অনেক টাইম বেশি লাগে। সো যদি তোমার কম্পিউটার আগে থেকে এই পার্মানেন্ট কোনো ফাইল যদি আগে থেকে নিয়ে ক্যাশ মেমোরিতে রাখতে পারে, তাহলে যেটা হবে যে তোমার জন্য ওই ফাইলটা অ্যাক্সেস করতে অনেক কম সময় লাগবে, ঠিক আছে, অনেক ফাস্ট হবে কাজটা। আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কম্পিউটারের ভেতর একটা ফোল্ডার আছে, লেটস সে তোমার কম্পিউটারের ভেতর একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে তোমার পিক, ঠিক আছে, পিকচার নামের একটা ধরো যে ফোল্ডার আছে, এটা একটা ফোল্ডার। আচ্ছা, এই পিকচার নামের যে ফোল্ডারটা আছে, এর ভেতরে ধরো যে তুমি দুইটা পিকচার বা দুইটা ইমেজ ফাইল রেখে দিছো, ঠিক আছে। একটা ইমেজ ফাইলের নাম ধরো যে image1.jpg, ঠিক আছে, আর আরেকটা ইমেজ ফাইলের নাম হচ্ছে image2.jpg, image2.jpg। এখন এখন
তুমি ধরো যে image1.jpg যেটা আছে না, এই ইমেজ ফাইলটা হচ্ছে ওপেন করলা, হ্যাঁ, এই ইমেজ ফাইলটা তুমি ধরো যে ওপেন করলা। সো এটার একটা হাই পসিবিলিটি আছে, যে তুমি নেক্সটে image2.jpgও হয়তোবা ওপেন করবা, ঠিক আছে। এই যে এইটা যে নেক্সটে ওপেন করবা, এইটার একটা হাই পসিবিলিটি আছে, বুঝতে পারছো? এরকম আমরা করি, একটার পর একটা আমরা সাধারণত এরকম অ্যাক্সেস করি, ওপেন করি। সো কম্পিউটার যেটা করে ও আগে থেকে, ঠিক আছে, অ্যাডভান্স হিসাবে এই যে image2.jpg যেটা আছে না, ওইটাকে ও হচ্ছে এই যে তোমার পার্মানেন্ট যেসব মেমোরি ডিভাইস আছে, যেমন হচ্ছে তোমার এসএসডি বা এইচডিডি, এখান থেকে নিয়ে এসে ও ক্যাশ মেমোরিতে রেখে দেয়। কম্পিউটার আগে থেকে এইসব এক্সট্রা কিছু ইনফরমেশন নিয়ে এসে রেখে দেয় ক্যাশ মেমোরিতে, যেটা হয়তোবা তুমি সামনে অ্যাক্সেস করতে চাইবা, সামনে হয়তোবা তুমি ওপেন করতে চাইবা। সো এই ক্যাশ মেমোরিতে এনে যদি রেখে দেয়, ধরো এই ইমেজ ফাইলটাকে হচ্ছে ক্যাশ মেমোরিতে এনে রেখে দিল, এতে তোমার যে সুবিধাটা হবে যে তুমি যখন এই ইমেজ ফাইলটা ওপেন করতে যাবা, তখন এটা অনেক ফাস্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেক ফাস্ট ওপেন হয়ে যাবে, কেননা এটা অলরেডি ক্যাশ মেমোরিতে আছে। সো নতুন করে ওই তোমার হার্ড ডিস্ক থেকে পড়ে আনার কিছু নাই, ঠিক আছে, এটা ক্যাশ মেমোরি থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবা। সো দেখবা যে এই ইমেজটা ওপেন করলে অনেক ফাস্ট ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি ধরো এটা ক্যাশ মেমোরিতে না থাকতো, ইন দ্যাট কেস কি করতে হইতো, ক্যাশ মেমোরিতে যদি এটা না থাকতো, তখন কিন্তু তোমার হচ্ছে এই যে কন্ট্রোল ইউনিট হচ্ছে তোমার তখন নির্দেশ দিত, এই কন্ট্রোল ইউনিট তখন নির্দেশ দিত যে এটা আসলে ক্যাশ মেমোরিতে নাই। সো এটাকে হচ্ছে কি করতে হবে, এই হার্ড ডিস্ক থেকে পড়ে আনতে হবে। সো হার্ড ডিস্ক থেকে পড়তে কিন্তু অনেক টাইম লাগে, ঠিক আছে। তো তখন তুমি মনিটরে দেখবা যে লোডিং হচ্ছে, এরকম হয় না? অনেক সময় এরকম হয় না আমাদের, যে একটা ফাইল ওপেন করছি, লোডিং হচ্ছে, অনেক টাইম লাগে। সো এই কাজ হচ্ছে তখন হবে, ঠিক আছে। সো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আমাদের এই মেমোরির হায়ারার্কিতে বা এই মেমোরির পিরামিডের মধ্যে এই ক্যাশ লেভেল মেমোরিগুলো আসলে কি বোঝায়, ঠিক আছে। আশা করি তোমাকে বুঝাইতে পারছি জিনিসটা। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, ঠিক আছে। অনেকে চ্যাপ্টার জিজ্ঞাসা করতেছে, এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর টপিক। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের মেইন মেমোরি আছে। সো দিস ইজ বেসিক্যালি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো তোমরা র্যাম ডিভাইসটা অনেকেই চিনো। ইনফ্যাক্ট আমরা মোবাইল বা হচ্ছে কম্পিউটার কিনতে গেলে সর্বপ্রথম যা জিজ্ঞাসা করি তার মধ্যে স্পেসিফিকেশন, প্রথম যা জিজ্ঞাসা করি তার মধ্যে র্যাম ক্যাপাসিটি কত সেটা অন্যতম, ঠিক আছে। সো র্যাম, এটার ক্যাপাসিটি খুব বেশি হয় না, বাট এটা অনেক ফাস্ট কাজ করে, ঠিক আছে। মানে এখান থেকে ডেটা পড়ে আনতে কিন্তু এই হার্ড ডিস্কের মতো অত সময় লাগে না, ঠিক আছে, সিপিইউর কাছাকাছি থাকে। সো র্যামে হচ্ছে আমাদের যেসব ডেটা হচ্ছে টেম্পোরারি ভাবে হচ্ছে স্টোর করে রাখা দরকার, বাট অল্প সময়ের জন্য বা এখন কাজে লাগতেছে এমন ডাটা যেগুলো আছে, সেগুলো যখন আমাদের স্টোর করে রাখার দরকার হয়, কোথাও রাখার দরকার হয়, ওগুলোকে হচ্ছে আমরা র্যামে রাখি, ঠিক আছে। সো র্যাম হচ্ছে আমাদের টেম্পোরারি ভাবে ডেটা স্টোর করে, বুঝছো, এটা একটু মাথায় রেখো। র্যাম হচ্ছে টেম্পোরারি, মানে তোমার যা লাগতেছে এখন সেইগুলোকে ও হচ্ছে স্টোর করে রাখবে। তুমি কম্পিউটার বন্ধ করে দিলে এই ডাটাগুলো র্যাম থেকে মুছে যাবে। কিন্তু এই যে আমাদের বাকি যেগুলো আছে, যেমন হচ্ছে এই যে এসএসডি, এইচডিডি, এগুলো হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে পার্মানেন্ট ভাবে হচ্ছে ডেটা স্টোর করে রাখে। অর্থাৎ তোমার কম্পিউটার বা যে এই জিনিসগুলো হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ তোমার কম্পিউটার তুমি যদি অফও করো তাও কিন্তু এই ডেটাগুলো ওই মেমোরিতে থেকে যাবে। কিন্তু র্যাম হচ্ছে এরকম যে তুমি এরকম হয়তো দেখছো যে আমরা একটা গেম খেলতেছি, ধর আমি গেম খেলার সময় হচ্ছে সেভ করি নেই কোথাও, এরকম হয় না অনেক সময় যে কারেন্ট চলে গেছে। সো তুমি ধরো অনেক দূর আগাইছিলা, অনেক প্রোগ্রেস করছিলা, তুমি একটা বসকে মারছো, বসকে মেরে হচ্ছে সামনে আগাইছো, হ্যাঁ, অনেক দূর আগাইছো, কিন্তু তুমি গেমটা সেভ করতে ভুলে গেছো। এরকম হয়েছে না অনেকের সাথে, যে গেমটা সেভ করতে ভুলে গেছি, কারেন্ট চলে গেছে, কারেন্ট আসার পর দেখি যে আয় হায় আমাদের সব প্রোগ্রেস হারায় গেছে, আমাদের আবার ওই শুরু থেকে গেমটা স্টার্ট করা লাগতেছে। এরকম হয়েছে কিনা কারোর সাথে? আমার মনে হয় অনেকেই এরকম এক্সপিরিয়েন্স করছো, ছোটবেলা যখন গেম খেলছো বা এখন যখন গেম খেলো। আমার সাথে তো এরকম অনেক হয়েছে। সো এই ঘটনা কেন ঘটে? এই ঘটনা ঘটে যে তোমার গেম যখন তুমি খেলো, ইনফরমেশনগুলো হচ্ছে টেম্পোরারি ভাবে র্যামে থাকে, ঠিক আছে, টেম্পোরারি ভাবে হচ্ছে র্যামে থাকে।
সো তুমি যখন কোনো কিছুকে সেভ করো তখন ওইটা হচ্ছে যায় পার্মানেন্ট মেমোরিতে, ওইটা যায় পার্মানেন্ট মেমোরিতে। কিন্তু তুমি যখন হচ্ছে সেভ না করে গেম খেলতে থাকো খেলতে থাকো খেলতে থাকো, আর হঠাৎ করে যখন হচ্ছে তোমার কারেন্ট চলে যায়, তখন যেটা হয় ওই যে র্যামে যা যা ডেটা ছিল সব হচ্ছে ইরেজ হয়ে যায়, ঠিক আছে? র্যাম হচ্ছে টেম্পোরারি। সো তুমি আবার যখন নেক্সট টাইম কম্পিউটার ওপেন করো তখন দেখা যায় তোমার ওই যে লাস্ট যেখানে সেভ করা ছিল ওখান থেকে শুরু হয়, ঠিক আছে? তো এই কারণে গেম খেলার সময় যখনই প্রোগ্রেস হবে, এখন যদিও অটো সেভ হয়ে যায়, হ্যাঁ অটো সেভ অন করার অপশন থাকে, বাট আগে যখন এরকম আমাদের ম্যানুয়ালি সেভ করতে হতো তখন এটা কিন্তু একটা ঝামেলার জিনিস ছিল, তাই না? আচ্ছা, নির্ঝর বলতেছো যে MHZ দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি বোঝায়, ঠিক আছে? হার্টস, হার্টস ইউনিট তোমরা পড়ছো না 9-10-এ? এটা ফ্রিকোয়েন্সি। ওকে, সো আমরা হচ্ছে কম্পিউটারের বেসিক যে স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে এখানে দেখার চেষ্টা করলাম, এবং স্পেশালি মেমোরি ইউনিট যেটা আছে কম্পিউটারের, সেটার যে হায়ারার্কি বা সেটার যে তোমার ক্লাসিফিকেশন প্রকারভেদ, সেটাও আমরা এখানে দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু সামনে আগাই। সামনে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে তোমার কম্পিউটারকে আমরা কিভাবে কমান্ড দিতে পারি, বা কম্পিউটারকে দিয়ে দিয়ে আমরা কিভাবে কাজ করিয়ে নিতে পারি, ঠিক আছে? এটার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে তোমার কোড লিখতে হবে বা প্রোগ্রাম দিয়ে কম্পিউটারকে কমান্ড দিতে হবে, ঠিক আছে? তো কম্পিউটারকে কমান্ড দেওয়ার উপায় হচ্ছে প্রোগ্রাম বা কোড লেখা, বুঝছো? প্রোগ্রাম, প্রোগ্রামের মাধ্যমে বা কোড লিখে তুমি হচ্ছে কম্পিউটারকে কমান্ড দিতে পারবা, কম্পিউটারকে বলতে পারবা যে কম্পিউটারকে কোন কাজ করতে হবে, ঠিক আছে? একটা কম্পিউটার ডিভাইসকে তুমি হচ্ছে প্রোগ্রাম লিখে কমান্ড দিতে পারবা। যেমন তুমি যখন গেম খেলো, তুমি চিন্তা করো গেম যখন তুমি খেলো তখন হচ্ছে তুমি কি করো, তুমি হচ্ছে কিবোর্ড মাউস দিয়ে তুমি কমান্ড দাও, তাই না? কিবোর্ড মাউস দিয়ে তুমি কমান্ড দাও, ওই অনুযায়ী হচ্ছে তোমার গেমের ভেতরে একটা অ্যাকশন তুমি দেখতে পাও, তাই না? একটা কাজকর্ম তুমি দেখতে পাও, ইফেক্ট তুমি দেখতে পাও। তো কম্পিউটারকে দিয়ে যখন আমরা কোনো কাজ করাতে চাই তখন হচ্ছে আমরা তাকে কিছু ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে? এই যে ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম। তো প্রোগ্রাম মানে হচ্ছে বেসিক্যালি সেট অফ ইনস্ট্রাকশন, যেটা কম্পিউটারের ভাষাতে দিতে হয় বা কম্পিউটার বুঝে এমন ল্যাঙ্গুয়েজে দিতে হয়, ঠিক আছে? তো কম্পিউটার বুঝে এমন ল্যাঙ্গুয়েজে বা এমন উপায়ে যখন আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দিব তখন সে বুঝবে যে তাকে আসলে কোন কাজ করতে হবে, এবং সে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে তোমাকে একটা আউটপুট দিবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কমান্ড দেওয়ার উপায়। এখন আমরা যদি হচ্ছে এই যে প্রোগ্রাম যেটা আমরা মাত্র উচ্চারণ করে ফেললাম, হ্যাঁ প্রোগ্রাম আর কোডের বিষয়টা একই, মানে তুমি যখন একটা নির্দিষ্ট কাজ করার জন্য কোড লিখবা, হ্যাঁ ওইটাকেই তুমি বলবা হচ্ছে প্রোগ্রাম। সো কোড লিখে আলটিমেটলি তুমি প্রোগ্রাম তৈরি করো যেটা তোমাকে কম্পিউটারের মাধ্যমে একটা নির্দিষ্ট কাজ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এই প্রোগ্রাম নিয়ে সামনে আলোচনা করব। সো দেখো এই যে আমাদের এখানে চলে আসতেছে যে প্রোগ্রামের ধারণা। সো তোমাদের যখন সামনের ক্লাসগুলো হবে তখন কিন্তু এইভাবেই ক্লাসগুলো প্রেজেন্ট করা হবে, যেখানে তোমরা দেখতে পারতেছো এই যে আমি গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো তোমাদেরকে এখানে দিব, এবং এই সংজ্ঞাগুলো হচ্ছে কোন বোর্ডে কোন বছর এসেছিল এগুলো এখানে মার্ক করা থাকবে, যেন তোমাদের ক্লাস থেকে একটা ধারণা হয়ে যায় যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট বা কোন জিনিস পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা তো আমাদের একটা কোশ্চেন থাকে যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসে বা পরীক্ষায় কি আসে, হ্যাঁ ওই জিনিসগুলোর একটা আইডিয়া কিন্তু তোমরা ক্লাসেই পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা একটু এই প্রোগ্রামের বিষয়ে এখন আলোচনা করি। তো প্রোগ্রাম বলতে যেটা একটু আগে বললাম যে প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? ইনস্ট্রাকশন কার জন্য? কম্পিউটারের জন্য, বিকজ কম্পিউটার আলটিমেটলি তো একটা মেশিন, তাই না? তো তোমার ইনস্ট্রাকশনের অপেক্ষায় থাকে কম্পিউটার, ওই ইনস্ট্রাকশন মেনে হচ্ছে সে কাজ করে। এখন আমরাই তো কম্পিউটারকে বানাইছি, তাই না? তো আমরা বানানোর সময় কম্পিউটারকে এমনভাবেই সেট করছি বা এমনভাবেই আমরা লজিকগুলো ডিজাইন করছি যে তাকে একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন দিলে সে একটা পার্টিকুলার কাজ করে, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি ধরো কম্পিউটারের জন্য এইভাবে সেট করে দিছো যে কম্পিউটার যখন অ্যাড এই ওয়ার্ডটা পাবে, তুমি যখন কিবোর্ড দিয়ে অ্যাড ওয়ার্ডটা লিখবা তখন কম্পিউটার বুঝে যাবে যে তাকে আসলে কি করতে হবে, যোগ করতে হবে। এরপর কম্পিউটার অ্যাড ওয়ার্ডটা পাওয়ার পর দুইটা সংখ্যার জন্য অপেক্ষা করে। তো তুমি ধরো ওই দুটো সংখ্যাও দিয়ে দিলা, কম্পিউটারকে ওই দুটো সংখ্যাও দিয়ে দিলা, তাহলে এই যে তুমি যে একটা
কমপ্লিট ইনস্ট্রাকশন দিলা, এটাই বেসিক্যালি কোড, এবং এটা যখন রান করবে এটাই হবে প্রোগ্রাম, ঠিক আছে। তো দেখো তুমি যখন এই ইনস্ট্রাকশনটা, এই যে একটা কমপ্লিট ইনস্ট্রাকশন, ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি এ কমপ্লিট ইনস্ট্রাকশন, অর্থাৎ কম্পিউটার কি বুঝতেছে, কম্পিউটার বুঝতেছে তাকে যোগের কাজটা করতে হবে, এবং সেটা কোন দুটো সংখ্যার জন্য, যে 5 আর 3, ঠিক আছে। তাহলে তুমি এই ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দিলা, এই কমপ্লিট ইনস্ট্রাকশনটা তুমি কম্পিউটারকে দিলা, তাহলে কম্পিউটার কি করবে, কম্পিউটার হচ্ছে এইটাকে প্রসেস করে তারপর তোমাকে আউটপুট দিবে। এই প্রসেস কোথায় হবে, একটু আগে দেখিয়ে আসছি, এই প্রসেসের কাজ হবে ওই যে আমার সিপিইউতে। তাহলে প্রসেস হয়ে তারপর সে হচ্ছে বের করবে এটার রেজাল্ট, এবং রেজাল্টটা বুঝতেই পারতেছো কত আসবে, 8। তো এই জিনিসটা হচ্ছে তখন তুমি মনিটরে দেখতে পাবা, ঠিক আছে। দিস ইজ দ্য আউটপুট, এইটা হচ্ছে তোমার এই কাজের আউটপুট। তাহলে এই যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতেছি, দিয়ে কাজ করাতে পারতেছি, ঠিক আছে, এখানেই কিন্তু আসলে প্রোগ্রামের আইডিয়াটা আসে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রোগ্রামের আইডিয়াটা আসে যে আমরা বিভিন্ন কাজ করাবো, এবং সেটা হচ্ছে আমরা এরকম কোড লিখে করাবো, ঠিক আছে। আচ্ছা, এখন সমস্যা আছে, এখানে একটা সমস্যা আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো এখানে সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে যে কম্পিউটার তো আর আমাদের মতো এইভাবে হচ্ছে দেখে চিনবে না, যে এই সংখ্যাটা হচ্ছে 5, এই সংখ্যাটা 3, আমাদের মতো আর কম্পিউটার দেখতে পায় না। তো কম্পিউটারকে তুমি একটা সংখ্যা এটা কিভাবে বুঝাবা, এটা বুঝাইতে হবে তোমাকে লজিক দিয়ে, এমনভাবে তোমাকে কম্পিউটার ডিজাইন করে রাখতে হবে যেন তুমি কম্পিউটারকে বোঝাতে পারো যে এই যে আমি তোমাকে এখন যেই ইনপুটটা দিলাম সেটার মানে হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যা 5, ঠিক আছে। যেমন ধরো আমি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু আমি হচ্ছে কোনো শব্দ উচ্চারণ করব না, ইশারায় কথা বলবো, ঠিক আছে। এটা তো করা যাবে, তাই না। ধরো আমি হচ্ছে যদি তোমাকে এইভাবে 2বার 1 দেখাই, বা ধরো যে আমি যদি হচ্ছে 2বার যদি সাউন্ড করি তাহলে তুমি বুঝবা যে এই যে 2 সংখ্যাটা। তাহলে আমি তোমার সাথে কথা বলার সময় একটা রুলস সেট করে দিছি, ওই রুলস অনুযায়ী কিন্তু আমি তোমার সাথে কমিউনিকেশন করতেছি, তাই না। যেমন আমি আগে থেকেই সেট করে রাখছিলাম যে আমি যদি 2বার এরকম সাউন্ড যদি 2বার করি তাহলে তুমি বুঝে নিবা যে আমি এই যে 2 সংখ্যাটা বোঝাচ্ছি। তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা এই 2বার সাউন্ডের মাধ্যমে যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। সো কম্পিউটারের সাথে আমরা যে কমিউনিকেশন করব, কম্পিউটারকে দিয়ে যে আমরা কাজ করাবো, হ্যাঁ, তার জন্য তো আমাদেরকে কম্পিউটারকে বোঝাইতে হবে আগে যে আমরা কি চাচ্ছি। তো এই বোঝানোর জন্য কম্পিউটারকে আগে থেকে এমনভাবে বানানো হয়েছে যে কম্পিউটারকে কিছু পার্টিকুলার ইনপুট দিলে সে বুঝতে পারে যে আসলে তাকে কি করতে হবে এবং কিসের উপর ভিত্তি করে করতে হবে। তাহলে এখন আমাদের কাজটা কিন্তু এইটাই হওয়া উচিত, বা যারা শুরুর দিকে কম্পিউটার বানাইছে বা ডিজাইন করছে তাদেরও কাজ কিন্তু এটাই ছিল, যে কম্পিউটারকে কিভাবে আমরা আমাদের সিম্বল বা আমরা যেসব তোমার ল্যাঙ্গুয়েজ বুঝি বা আমরা যা বুঝি সেগুলোকে আমরা কম্পিউটারকে কিভাবে বুঝাইতে পারি, ঠিক আছে। এইটা কিন্তু ইনিশিয়াল কাজের মধ্যে পড়ে, ঠিক আছে। সো আমরা সবচেয়ে সহজভাবে যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে এরকম, দেখো যে কম্পিউটারকে আমরা জাস্ট 2টা জিনিস চিনাবো, একটা হচ্ছে 0 আর আরেকটা হচ্ছে 1, ঠিক আছে। কম্পিউটারকে আমরা 2টা জিনিস চিনাবো, এই 2টা জিনিস দিয়ে আমরা কম্পিউটারকে আল্লাহর দুনিয়ার সব কিছু বুঝাবো। এখন 0 আর 1 এইটা কম্পিউটারের জন্য কি মিন করে, মানে তুমি কম্পিউটারকে 0 আর 1 কিভাবে বুঝাবা। কম্পিউটারের তো আর কান নাই যে সে 2বার শব্দ শুনে বুঝবে যে এখানে 2 বোঝাচ্ছ তুমি বা 0 বোঝাচ্ছ, 1 বোঝাচ্ছ। কম্পিউটার তো তোমার মানুষের মতো তোমার বোঝার শক্তি নাই, দেখার শক্তি নাই, শোনার শক্তি নাই। তাহলে সে কি করবে। আমরা কম্পিউটারকে যেহেতু বলেই ফেলছি এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ এর ভেতরে থাকবে তোমার ইলেকট্রিক্যাল সার্কিট, তাহলে এই ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যেসব ঘটনা হইতে পারে ওই ঘটনা দিয়েই আমরা কম্পিউটারকে 0 বা 1 এই 2টা প্রতীক বা অঙ্ক চিনাবো, এই 2টা অঙ্ক বা প্রতীক তাকে আমরা চিনাবো। সো কম্পিউটারের ভেতরে ইলেকট্রনিক যে সার্কিট আছে সেখানে কি ঘটনা ঘটতে পারে তুমি একটু নর্মালি একদম সিম্পল ভাবে চিন্তা করার চেষ্টা করো। ঘটনা যেটা ঘটতে পারে, আমি যদি একটু এঁকে দেখাই, একটা সিম্পল সার্কিট আমরা আঁকি, ঠিক আছে, যেটা আমরা ছোটবেলা থেকে এঁকে আসতেছি। আমরা তো সার্কিট সবাই আঁকতে পারি, সো আমরা একটা সিম্পল সার্কিট এখানে আঁকি, তারপরে বোঝার চেষ্টা করি এখানে কি কি ঘটনা ঘটতে পারে।
খেয়াল করো এখানে আমি একটা সিম্পল সার্কিট আঁকছি, দেখতেই পারতেছো যে এখানে একটা ব্যাটারি আছে, এই যে এটা হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে আমার ব্যাটারি, তারপর এইটা হচ্ছে আমার সুইচ, দিস ইজ দ্য সুইচ, আর এইটা হচ্ছে আমার সেই বাল্ব, ঠিক আছে, এইটা হচ্ছে বাল্ব। তো চিন্তা করো যখন আমার সুইচটা হচ্ছে ওপেন থাকবে, হ্যাঁ সুইচটা যখন ওপেন থাকবে তখন তো এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো কারেন্ট যদি না ফ্লো হয় তাহলে আমার বাল্বও তো জ্বলবে না, তাই না? তাহলে যখন হচ্ছে আমার এই সুইচটা ওপেন থাকতেছে তখন আমার বাল্ব জ্বলতেছে না। সো এইটা কিন্তু একটা ঘটনা, বা এইটা দিয়ে আমি কম্পিউটারকে একটা মেসেজ দিতে পারি। সুইচ ওপেন রেখে আমি কম্পিউটারকে একটা মেসেজ দিতে পারি যে আমি এই এখানে বাল্বটা বন্ধ রেখেছি, ঠিক আছে, আমি এখানে বাল্বটা বন্ধ রেখেছি, মানে কম্পিউটারের ভেতরে তার বাল্ব থাকবে না, ঠিক আছে। তুমি চিন্তা করতে পারো একটা সার্কিট থাকবে যেখান দিয়ে কারেন্ট যাচ্ছে না, এইটা কম্পিউটারকে একটা মেসেজ দেয়, হ্যাঁ এটা কম্পিউটারকে একটা মেসেজ দেয়, বা এটা একটা ঘটনা যেটাকে আমি এই যে যেটাকে আমি জিরোর সাথে ম্যাপ করতে পারি, বা এই ঘটনাটাকে আমি জিরো দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ কম্পিউটারের ভেতরে কোনো একটা সার্কিটে যখন কারেন্ট যাচ্ছে না, কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন এইটা দিয়ে আমি কম্পিউটারকে বোঝাতে পারি যে এইটা হচ্ছে তোমার এই ঘটনাটা হচ্ছে জিরো, ডিজিট জিরো। আমি যেরকম তোমাকে দুইটা বাড়ি দিয়ে দুইটা শব্দ করে যেরকম হচ্ছে সংখ্যা বোঝাতে পারি, তো কম্পিউটারকে বোঝানোর উপায়, কম্পিউটারকে সংখ্যা চেনানোর উপায় হচ্ছে এইরকম, যে আমি এই সার্কিটের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করব না তখন তুমি কম্পিউটার বুঝবা যে এইটা হচ্ছে সিম্বল জিরোকে রিপ্রেজেন্ট করতেছে। এইটুকু কি ক্লিয়ার সবার কাছে, এবং জিনিসটাকে ইন্টারেস্টিং লাগতেছে না? আচ্ছা, এখন ধরো যে আমরা যদি সুইচ অফ করে দিই, ঠিক আছে, এখন ধরো আমরা যদি সুইচ অফ করে দিই, এই যে এই সুইচ যদি আমরা অফ করে দিই, তাহলে যেটা হবে যে আমাদের এই ব্যাটারি থেকে হচ্ছে কারেন্ট, স্নিগ্ধা বলছো ওয়ান নেইনি কেন? ওয়ান বলতে আসলে আমরা পজিটিভ ঘটনাকে বোঝাইতে চাইছি, বা তোমার পজিটিভ লজিককে বোঝাইতে চাইছি, এই কারণে আসলে ওয়ান নেই। জিরো দিয়ে আমরা নেগেটিভ লজিককে বোঝাইতে চাইছি যে অফ আছে, হ্যাঁ আমাদের বাল্ব জ্বলতেছে না, এই কারণে নিলে নেওয়া যেত, কিন্তু ওইভাবে চিন্তা করা হয়েছে আর কি। আচ্ছা, সো এখন আমি যখন এই সুইচটা অফ করে দিব তখন এখান থেকে এই যে ব্যাটারি থেকে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, এবং এর কারণে হচ্ছে তোমার এই বাল্বটা জ্বলে উঠবে, এই বাল্বটা জ্বলে উঠবে। সো এই যে বাল্ব জ্বলে ওঠার যে ঘটনা, বা আমার এই সার্কিটে কারেন্ট ফ্লো হওয়ার যে ঘটনা, এইটাকে আমরা একটা ইভেন্ট হিসেবে ডিফাইন করতেছি, বা এখান থেকে কম্পিউটার একটা মেসেজ পাচ্ছে, এখান থেকে কম্পিউটার একটা মেসেজ পাচ্ছে যেটাকে আমরা এই যে ডিজিট ওয়ান হিসেবে ম্যাপ করতেছি, ডিজিট ওয়ান হিসেবে এটাকে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে আমাদের ডিজিট ওয়ান বলতে আসলে কম্পিউটারের জন্য কোনো একটা সার্কিট দিয়ে কারেন্ট যাওয়া, বা এভাবে চিন্তা করতে পারো এখানে যদি বাল্ব থাকে এই বাল্বটা জ্বলে ওঠা বা অন হওয়া, ঠিক আছে। তাহলে এই যে ডিজিট ওয়ান আসলে এই যে আমাদের এই সার্কিটের জন্য বাল্বের অন হওয়াকে বোঝায়, ঠিক আছে, এই ঘটনাটাকে বোঝায়। আর তোমার ডিজিট জিরো হচ্ছে বাল্বের এই সার্কিটের জন্য আমাদের কারেন্ট ফ্লো না হওয়া বা বাল্ব অফ থাকাকে বোঝায়, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু একটা উপায় তৈরি করে ফেলছো, যেই উপায়ে তুমি কম্পিউটারের সাথে এখন কমিউনিকেট করতে পারবা। সেটা কি? এটা হচ্ছে যে তুমি একটা সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট হয় পাঠাবা, না হলে পাঠাবা না, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কম্পিউটারের সাথে যোগাযোগ করার বা কথা বলার একটা ওয়ে তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো এইটা দিয়েই কিন্তু আমরা সামনে এগিয়ে যাব, ঠিক আছে, এইটা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এবং সামনে কি করবো, এই যে দেখো আমাদের প্রোগ্রামের যে মেইন আইডিয়াটা সেটা কি ছিল, যে কম্পিউটারকে কমান্ড দেওয়া। তো আমরা এই কমান্ড দেওয়ার জন্য যে ভাষা ইউজ করব, সেই ভাষাটার পেছনের লজিক কিন্তু এটাই হবে, ঠিক আছে। ওই ভাষার যে নিয়ম সেইটা কিন্তু এখান থেকেই আসবে, ঠিক আছে। তো একটা জিনিস তোমরা আশা করি বুঝে গেছো, যে আমরা কম্পিউটারকে যখন কোনো মেসেজ দিতে চাই, বা কম্পিউটারের সাথে যখন আমরা কথাবার্তা বলতে চাই, এটা শুধুমাত্র দুইটা পসিবল ডিজিট দিয়ে বা সিম্বল দিয়ে করা সম্ভব। একটা হচ্ছে জিরো, আর আরেকটা হচ্ছে ওয়ান, ঠিক আছে। এখন এটা তুমি আমি জিরো আর ওয়ান হিসেবে চিনি, বাট কম্পিউটারের জন্য আলটিমেটলি জিরো আর ওয়ান কি মিন করে এটা আশা করি তুমি বুঝছো, এই যে কোনো একটা সার্কিটে কারেন্ট যাওয়া বা না যাওয়া, ঠিক আছে, এইটা। তাহলে আমরা কম্পিউটারের সাথে কথা বলার জন্য যে তোমার
ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এইভাবে চিন্তা করতে পারো যে ল্যাঙ্গুয়েজ ইউজ করব, তার ফান্ডামেন্টাল ডিজিট হচ্ছে 0 আর 1, এটা দিয়ে হচ্ছে আমাদের কম্পিউটারকে মেসেজ দিতে হবে। এই 0 আর 1-এর কম্বিনেশন বা 0 আর 1-এর বিভিন্ন সিকোয়েন্স হিসেবে আমাদেরকে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হবে, বা বিভিন্ন ধরনের মেসেজ কম্পিউটারকে এই 0 আর 1-এর কম্বিনেশনের মাধ্যমেই দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রোগ্রামের আইডিয়াটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? একদম বেসিক, অর্থাৎ তুমি এইভাবে চিন্তা করতে পারো, আমরা কিন্তু একদম একদম তোমার বেসিক থেকে যাচ্ছি, একদম শুরু থেকে। আমি তোমাকে এটা পড়াচ্ছি না যে কম্পিউটারের কিবোর্ড থাকে, প্রিন্টার থাকে, মাউস থাকে, স্পিকার থাকে, এটা না। আমরা একদম বেসিক, অর্থাৎ যারা কম্পিউটার ডিজাইন করেছিল তারা কোন লজিক থেকে ডিজাইন করেছিল এবং সেটা পরবর্তীতে কিভাবে আস্তে আস্তে দিনে দিনে আপগ্রেড হয়েছে, ঠিক আছে, ওই জায়গাটা আমরা টাচ করে সামনে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কম্পিউটারের ভাষা হচ্ছে এই 0 আর 1, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, ওকে। সো তোমাদের কাছে কি জিনিসগুলো ক্লিয়ার? একটু জানাও তো আমাকে। স্পেশালি যারা হচ্ছে পোর্টালে আছো বা হচ্ছে এই মুহূর্তে ফেসবুকে যারা লাইভে যুক্ত আছো, তারা একটু আমাকে জানাও তোমাদের কাছে জিনিসগুলো কি ক্লিয়ার লাগতেছে। ফ্রি ক্লাস আজকেই শুধু ফ্রি ক্লাস। অনেকে জিজ্ঞাসা করছো ফ্রি ক্লাস কয়দিন হবে? ফ্রি ক্লাস আইসিটির জন্য আজকেই হবে, এরপর আমাদের 19 সেপ্টেম্বর থেকে কিন্তু রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে প্রোগ্রামের ধারণাটা আশা করি সবাই পেয়ে গেছি। এখন আমরা একটু সামনে যাই, প্রোগ্রামের ভাষা। তো তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের আসলে কিছু নিয়ম ঠিক করতে হবে। ঠিক আছে, কম্পিউটারের ভাষা, আমরা ভাষার ফান্ডামেন্টাল বা ভাষার বর্ণ আমরা ঠিক করছি, কিন্তু আমাদের এখন ব্যাকরণ সেট করতে হবে না। তুমি চিন্তা করো যে বাংলা ভাষায় কি আছে, বাংলা ভাষায় কিছু হচ্ছে বর্ণ আছে, তারপরে হচ্ছে তোমার আরো কিছু প্রতীক আছে, তাই না? এখন এই প্রতীক মানে ইনভেন্ট করে বা প্রতীক বানায় বসে থাকলে তো হবে না, এগুলোকে কিভাবে ইউজ করতে হবে বা কোন প্রতীক কোনটার পরে বসাইলে কি মিন করবে, এগুলো তোমাকে ঠিক করে দিতে হবে না? এগুলো তোমাকে ঠিক করে দিতে হবে না? যেমন বাংলায় হচ্ছে আমরা তোমার ক এর পরে এরকম যদি লয়কারে লাইটা বসাই, এইটা আসলে কি একটা ফলকে নির্দেশ করে, কলা। তার মানে এই যে তুমি একটা নিয়ম ঠিক করে বলে দিচ্ছ যে কোন শব্দের পরে কোন শব্দ বসলে সেটা কোন জিনিসকে মিন করবে। ঠিক আছে, সেটা আসলে কি বোঝাবে, এগুলো তুমি ব্যাকরণের মাধ্যমে সেট করে দিচ্ছ না, গ্রামারের মাধ্যমে তুমি সেট করে দিচ্ছ না যে তোমার বর্ণগুলোকে কিভাবে বসিয়ে শব্দ গঠন করতে হবে, আবার শব্দগুলোকে কিভাবে বসিয়ে হচ্ছে বাক্য গঠন করতে হবে, একটা মিনিংফুল বাক্য গঠন করার জন্য কিভাবে হচ্ছে আমার নিয়মগুলো ফলো করতে হবে, এগুলো তুমি তো ব্যাকরণে সব ঠিক করে দাও, তাই না? এই ব্যাকরণ তো আমরা পড়ি। সো এইখানেও আমরা এই 0 আর 1 দিয়ে আলটিমেটলি এইভাবে চিন্তা করতে পারো, কম্পিউটারের যে ভাষা, সেই ভাষার হচ্ছে আমরা বর্ণকে ডিফাইন করছি, কিন্তু আমাদের কম্পিউটারের সাথে কথা বলার জন্য এই 0 আর 1কে কিভাবে বসাতে হবে, কোনটার পর কোনটা বসালে কি মিন করবে, এইগুলো কিন্তু ঠিক করতে হবে। এইগুলো ঠিক করা হয় হচ্ছে তোমার এই যে প্রোগ্রামের ভাষার মাধ্যমে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার এই কাজটাই করা হয় যে কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য বা কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর জন্য আমাদের কোন রুলসগুলো ফলো করতে হবে বা কোন উপায় ইনস্ট্রাকশন দিলে কম্পিউটার আমাদেরকে এই কাজ করে দিবে। তুমি কম্পিউটারকে দিয়ে ধরো যে 5টা সংখ্যা যোগ করতে চাও, তো তোমাকে জানতে হবে কোন উপায় ইনস্ট্রাকশন দিলে কম্পিউটার তোমাকে তোমার দেওয়া 5টা সংখ্যা যোগ করে দিবে। ঠিক আছে, তাহলে কম্পিউটারের ভাষা ব্যবহার করার যেই উপায়, সেটাই আমরা কিন্তু শিখি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলার রুলসের আন্ডারে। ঠিক আছে, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, যেই ইনস্ট্রাকশন ফলো করে কম্পিউটার কাজ করে আমাদেরকে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আগাইছে। ঠিক আছে, সো প্রোগ্রামিং ভাষার যেই তোমার সংজ্ঞাটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সেটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে এবং এখানে অনেকগুলা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলও দিয়ে দেওয়া আছে। আমরা ইনফ্যাক্ট সি ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে এই কোর্সে পড়াশোনা করব সামনে, এবং সি ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করব, যেটা হচ্ছে তোমার বেশ অ্যাডভান্স একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এই সি ল্যাঙ্গুয়েজ কিন্তু একদিনে আসে নাই। ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজ একদিনে আসে নাই, অনেক সময়ের সাধনা বা অনেক মানুষের পরিশ্রম এবং অনেক তোমার কি বলবো, যুগের পর যুগ যাওয়ার পরে হচ্ছে আমাদের এই সি ল্যাঙ্গুয়েজ আসছে। শুরুতে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম ছিল না, এখন যেমন ভাবে আমরা ইউজ করি, আমরা অনেকেই পাইথন ইউজ করছি, পাইথন ইউজ করে অনেক কাজ সহজে করা যায়। তোমরাই
এরকম অনেকে আছো যারা পাইথন ইউজ করছো। সো আগেকার সময় আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত সফিস্টিকেটেড বা এত ইজি ছিল না ইউজ করা। তো ওই জায়গাটাই এখন আমরা সামনে দেখব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে সময়ের সাথে সাথে কিভাবে তোমার ইভলভ করছে বা আপগ্রেড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা তোমাদের দিয়ে দেওয়া আছে এবং খেয়াল করো এটা কোথায় আসছে সেটাও মেনশন করে দেওয়া আছে এখানে, ঠিক আছে, যে আমাদের এই কোশ্চেনটা কোথায়, কোন জায়গায়, কোন বছর এসেছিল। ওকে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার প্রথম প্রজন্মের ভাষা, বা এটাকে আমরা বলতেছি হচ্ছে মেশিনের ভাষা, ঠিক আছে। অর্থাৎ এখানে মেশিন বলতে আমরা বোঝাচ্ছি কম্পিউটারকে। সো এইটা আলটিমেটলি কম্পিউটারের ভাষাকে বোঝাচ্ছে। তো এটাকে আমরা লিখি হচ্ছে 1G, অর্থাৎ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো মেশিনের ভাষা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে কাজ করে। সো তুমি একটু আগে দেখে আসছো যে কম্পিউটার হচ্ছে 0 আর 1, এই দুইটা জিনিস বাদে আর কিছু বুঝে না। কম্পিউটার 0 আর 1 বাদে আর কিছু বুঝে না। সো কম্পিউটারের ভাষা বলতে আসলে এই 0 আর 1 দিয়ে তুমি যেই সিম্বলগুলা, 0 আর 1 দিয়ে তুমি যে ইনস্ট্রাকশনগুলোকে ডিজাইন করবা, ঠিক আছে, ওই ইনস্ট্রাকশন দিয়েই আলটিমেটলি আমার মেশিনের ভাষা, ঠিক আছে। ওই ইনস্ট্রাকশনগুলো মেনেই আমি হচ্ছে মেশিন ভাষায় আমার কোন একটা কাজ করাতে পারবো, বা ওইগুলো নিয়েই আমার মেশিন ভাষা গঠিত, ঠিক আছে। তো একটা এক্সাম্পল আমরা দেই, যে ধরো তুমি হচ্ছে এই কাজটা করতে চাও, এই যে 5 আর 3 এটা যোগ করতে চাও, বা আমরা আরো ছোট দুইটা সংখ্যা নেই, আমরা নেই ধরো যে 2 আর 3, হ্যাঁ, এই দুইটা সংখ্যা আমরা যোগ করতে চাই। তাহলে এই যোগের কাজটা আমাদের কম্পিউটারকে দিয়ে করানোর জন্য কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে, কম্পিউটারকে বুঝাইতে হবে যে কম্পিউটার তোমাকে যোগ করতে হবে, এবং সেটা হচ্ছে এই যে 2 আর 3 এই দুটো সংখ্যার জন্য। সো আমরা কম্পিউটারকে কিভাবে বুঝাবো, দেখো ইনস্ট্রাকশনগুলো হচ্ছে এইভাবে সেট করা হয়েছে আমাদের মেশিন ভাষার জন্য, যে আমরা প্রথমে কম্পিউটারকে দিব যে তাকে কোন কাজ করতে হবে। সো এখানে তাকে যে যোগের কাজ করতে হবে, এটা হচ্ছে যোগ, যোগ করতে হবে কম্পিউটারকে। সো যোগ বোঝানোর জন্য আমরা কম্পিউটারকে এই দেখো পরপর 4টা জিরো দিব। এই পরপর 4টা জিরো থেকে সে বুঝবে, কম্পিউটার বুঝবে যে তাকে এখন যোগ করতে হবে, ঠিক আছে। তুমি যদি পরপর 4টা জিরো দাও তাহলে কম্পিউটার বুঝবে যে তাকে এখন যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কম্পিউটার ইনস্ট্রাকশন পাওয়া মাত্র বসে থাকবে যে কোন দুইটা সংখ্যার উপর যোগের কাজটা করব। তো তোমাকে তারপর ওই দুইটা সংখ্যা দিয়ে দিতে হবে। সো আমরা এই যে 2কে যখন 0 আর 1 দিয়ে লিখি, তখন 2 এর জন্য যে প্রতীকটা বা 2 এর জন্য যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে এরকম, এই যে 0010, এই যে 0010 এইটা দিয়ে কম্পিউটার বুঝে 2, এটা দিয়ে কম্পিউটার বুঝে 2, ঠিক আছে। আর 3 বোঝানোর জন্য আমরা এই যে সিকোয়েন্স ইউজ করি হচ্ছে এরকম 0011। তো 0011 পাওয়া মাত্র কম্পিউটার বুঝে 3। তাহলে দেখো কম্পিউটার শুরুতে পেয়েছে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে তার ইনস্ট্রাকশন যে তাকে যোগ করতে হবে। এরপর সে পেয়েছে দুইটা সংখ্যা, যেই দুইটা সংখ্যার জন্য তাকে যোগ করতে হবে। তো ফাইনালি সে একটা কোড পেয়ে গেছে, ঠিক আছে, একটা কমপ্লিট কোড পেয়ে গেছে বা কমপ্লিট ইনস্ট্রাকশন পেয়ে গেছে, যেখান থেকে সে 2 আর 3 এই দুইটা সংখ্যাকে যোগ করে তোমাকে আউটপুট দিবে। এবং কম্পিউটারের আউটপুট কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজেই হবে, ঠিক আছে। এই যে 2 আর 3-এর যোগফল যেটা কম্পিউটার করবে এবং করে যে আউটপুট বের করবে 5, এটা কিন্তু কম্পিউটারের ভাষাতেই সে করবে। এবং এই 5কে সে প্রকাশ করবে এরকম, দেখো 5কে সে প্রকাশ করবে 1001 দিয়ে, এটা হচ্ছে কম্পিউটারের জন্য 5-এর প্রকাশ। সো এই হচ্ছে তোমাকে কম্পিউটার তখন আউটপুট দিবে, বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে আউটপুট দিতে, সরি ইনপুট দিতে পারি বা ইনস্ট্রাকশন দিতে পারি, এবং এইগুলো মেনে তখন ওই ইনস্ট্রাকশন মেনে কম্পিউটারকে ওইভাবেই লজিক সেট করে দেওয়া আছে বা ওইভাবেই কম্পিউটারের জন্য তোমার সার্কিট ডিজাইন করা হয়েছে যে কম্পিউটার যখন একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন পায় ওই ইনস্ট্রাকশন মেনে সে কাজগুলো করে, ঠিক আছে। আচ্ছা, এই যে ফাতেমা বলছো 15 বোঝাতে কি লিখতে হবে, এই জিনিসটাই হচ্ছে আমরা আমাদের কোর্স যখন 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে তখন হচ্ছে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলোই শিখবো, ঠিক আছে। যে আমরা হচ্ছে 10 বলতে যা বুঝি, ঠিক আছে, সেটাকে কম্পিউটারের ভাষায় কিভাবে প্রকাশ করা যায়, এই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে। চ্যাপ্টার 3-তে আমাদের এই জিনিসটাই শেখানো হবে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ঠিক আছে। অনেক মজার মজার জিনিস শিখবা, অনেক নতুন নতুন জিনিস শিখবা, যেগুলো আসলে
তোমার হয়তো আগে দেখার সুযোগ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই হচ্ছে একটা কমপ্লিট কোড, দেখতেই পারতেছে এটা হচ্ছে আমাদের কমপ্লিট কোড, এই হচ্ছে আমাদের কমপ্লিট কোড, এবং এইটাকে আমরা বলি হচ্ছে তোমার, এই দেখো মেশিন ভাষায় যখন কোনো একটা তুমি কোড লেখো তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার, মেশিন ভাষায় যখন কোড লেখো এটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের অবজেক্ট প্রোগ্রাম বা অবজেক্ট কোড একই, এই যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে, বা অবজেক্ট কোড, এটাকে আমরা কোডও বলতে পারি, অবজেক্ট কোড, অর্থাৎ একটা কমপ্লিট ইনস্ট্রাকশন, ঠিক আছে। কোড বলতে আলটিমেটলি কমপ্লিট ইনস্ট্রাকশনকে বোঝায়, এই যে একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। কোড বলতে এটা একটা ইনস্ট্রাকশনকে বোঝাচ্ছে, ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারকে দেওয়া হয় একটা কাজ করার জন্য। ওকে, তাহলে আমরা মেশিনের ভাষা দেখলাম। এখন আমরা যদি এই মেশিন ভাষায় কোড লেখার যে সুবিধা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো যে কেন মেশিন ভাষায় কোড লিখবো। মেশিন ভাষায় কোড লেখার প্রথম কারণ হচ্ছে এইটা কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটার মেশিন ভাষায় লেখা কোনো একটা ইনস্ট্রাকশন ডিরেক্ট বুঝতে পারে, ঠিক আছে, সরাসরি বুঝতে পারে কম্পিউটার, সেইটাই বলা হয়েছে। দেখো যে কম্পিউটারের ভেতরের যেই সার্কিট বা কম্পিউটারের ভেতরের যেই ডিভাইস সেগুলোকে তুমি সরাসরি নিয়ন্ত্রণ করতে পারো এই মেশিন ভাষায় লেখা কোড দিয়ে, সরাসরি নিয়ন্ত্রণ করতে পারো মেশিন ভাষায় লেখা কোড দিয়ে। আচ্ছা, ও আচ্ছা, আমি 5 হচ্ছে লিখে ফেলছি না, 5-এর এই জায়গাটা হচ্ছে আমাদের 0101 হবে, হ্যাঁ ঠিক আছে, এটা একটু হয়ে গেছে, আকপিচ হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে আমার এই যে 0110 হচ্ছে আমাদের 5কে নির্দেশ করে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের প্রথম সুবিধা। এরপর আমাদের দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে যে মেশিন ভাষা যেহেতু কম্পিউটার বুঝতে পারে এই কারণে কোনো রূপান্তরের প্রয়োজন নাই, ঠিক আছে। তুমি চিন্তা করো যে তুমি যদি তোমার এক ফ্রেন্ডের সাথে কথা বলো যে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুঝে, আর কিছু বুঝে না, জাপানিজ, ধরো তোমার একটা ফ্রেন্ড আছে, তো সে যদি শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজই বুঝে আর কিছু যদি না বুঝে, তাহলে তোমাকে কি করতে হবে, হয় তোমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিজের শিখতে হবে, অথবা তোমাকে আরেকজন মানুষের হেল্প নিতে হবে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানে, তাই না, সে তোমার হয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন করে দিবে, ঠিক আছে। সেই যে ট্রান্সলেশন করা যদি লাগে তাহলে কমিউনিকেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় না, মানে একজনকে বলবা, সে শুনবে, সে আবার তোমার হয়ে বলবে, সো কাজ অনেক স্লো হয়ে যায়, তাই না। কিন্তু তুমি যদি ডিরেক্ট, মানে আমরা যখন বাংলাদেশের একজন মানুষের সাথে আমরা যখন কথা বলি, কমিউনিকেট করি, বা বাঙালির সাথে যখন আমরা কথা বলি যে বাংলা ভাষা বুঝে, আমাদের কিন্তু কোনো কিছু বোঝানোর জন্য খুব বেশি কষ্ট হয় না, কষ্ট করতে হয় না, ঠিক আছে। আমরা বাংলা ভাষায় যেহেতু ফ্লুয়েন্ট, খুব সহজেই আমরা কোনো মেসেজ কনভে করতে পারি বা কোনো কথা আমরা বুঝাইতে পারি। কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে বোঝানো একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, তাই না। সো দেখো তুমি যখন কম্পিউটারের ভাষাতেই কম্পিউটারকে যখন ইনস্ট্রাকশন দিচ্ছ এবং কম্পিউটার যখন এটা ডিরেক্ট বুঝে কাজ করতে পারতেছে, তখন কিন্তু অবভিয়াসলি কাজটা কি হবে, কাজটা অনেক ফাস্ট হবে, ঠিক আছে, অনেক ফাস্ট হবে, সেইটাই বলা হয়েছে। আচ্ছা, আর এই যে লাস্টে এইটাই বলা আছে যেটা একটু আগে বুঝলাম, যে এটা আসলে কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কোনো অনুবাদকের প্রয়োজন নাই, মানে কোনো রূপান্তরের প্রয়োজন নেই, এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, এরপরে আসো অসুবিধা। এতক্ষণ তো খালি সুবিধাই বলে গেলাম, তো তোমাকে একটা প্রশ্ন আমি করি, যে এতই যদি সুবিধা হয়, মেশিন ভাষার যদি সব সুবিধাই থাকতো, তাহলে আমাদের কি মেশিন ভাষাটাই এখন শেখা দরকার ছিল না, বা মেশিন ভাষাটাই এখন সবাই আশেপাশে ইউজ করতো না, বা তুমিও সামনে মেশিন ভাষা ইউজ করতা না, কিন্তু তা তো করবা না। আমরা কি বলছি, আমরা বলছি আমরা সি ল্যাঙ্গুয়েজ শিখবো, মেশিন ভাষা শিখবো, এটা তো বলি নাই। তাহলে এত সুবিধা থাকলে আমরা মেশিন ভাষা কেন শিখতেছি না? কারণ এটার অনেকগুলো অসুবিধাও আছে, এবং অসুবিধাগুলো অ্যাকচুয়ালি সিরিয়াস অসুবিধা। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এই ভাষায় কোড লেখা বা প্রোগ্রাম লেখা অনেক সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর। তুমি চিন্তা করো যে একটা যোগের কাজ করার জন্য তোমাকে এই যে কতগুলো 0 আর 1 বসাইতে হইতেছে, একটা সিম্পল যোগ করবা, একটা সিম্পল যোগের কাজ করার জন্য তোমাকে যে কতগুলো 0 আর 1, তাও কিন্তু যেমনে তেমনে বসাইলে হবে না, একটা সিকোয়েন্স মেনে, তাই না। এই যে দুই বোঝানোর জন্য তোমাকে প্রথমে 2টা 0, তারপরে একটা 1, তারপরে একটা 0ই দিতে হবে, তাহলে নিয়ম মেনে তোমাকে 0 আর 1 বসাইতে হবে। এটা কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার এবং অনেক কিছু মুখস্থ করার ব্যাপার বা মনে রাখার ব্যাপার। তো এটা আসলে ডিফিকাল্ট, বুঝতেই পারতেছো। তোমার
আমাদের জন্য, মানুষের জন্য এটা ডিফিকাল্ট, ঠিক আছে। সো এই যে লাস্টের লাইনটাই সব ব্যাখ্যা করে দেয়, এই যে এই কাজ করার জন্য অনেক দক্ষ প্রোগ্রামার, অনেক স্কিল্ড মানুষ লাগে, ঠিক আছে, অনেক সময় লাগে শেখার জন্য, ঠিক আছে। সো এই কারণে আসলে আমরা মেশিন ভাষা ব্যবহার করি না, এটা আমাদের হিউম্যানের জন্য অতটা ফ্লেক্সিবল না ইউজ করা, ঠিক আছে। সো যেহেতু মেশিন ভাষা আমরা ইউজ করি না, তাহলে মেশিন ভাষার থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইছি, অবশ্যই মেশিন ভাষা থেকে দূরে সরে গেছি। দূরে সরে গিয়ে আমরা মেশিন ভাষা থেকে দূরে সরে গিয়ে যেই ভাষা ইনভেন্ট করছি, যেই ভাষা উদ্ভাবন করছি, সেটা হচ্ছে তোমার এই যে অ্যাসেম্বলি ভাষা। এটাকে আমরা বলতেছি দ্বিতীয় প্রজন্মের ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো খেয়াল করো এখানে কি বলা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের পরিচয়ে, যে এখানে আমরা আগের মতো 0 আর 1 দিয়ে কম্পিউটারকে ইনস্ট্রাকশন না দিয়ে আমরা এখানে কম্পিউটারের জন্য কিছু সিম্বল সেট করে দিব, মানে কম্পিউটারকে আগে থেকে কিছু সিম্বল আমরা চিনায় রাখবো, যেগুলো আমরাও বুঝি, কম্পিউটারও বুঝে, তাহলে ওই সিম্বলগুলো দিয়ে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবো বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবো। সেটা কিরকম, এই যে দেখো, আমরা ধরো ওই যে আগের মতোই 2 আর 3 যোগ করতে চাই, আমরা আগের মতোই ধরো 2 আর 3 যোগ করতে চাই, তাহলে এইটাকে আমরা অ্যাসেম্বলি ভাষায় কিভাবে কোড লিখবো, অ্যাসেম্বলি ভাষায় লিখবো এইভাবে, দেখো অ্যাড 2, 3, তাহলে এখান থেকে কম্পিউটার বুঝবে যে তাকে 2 আর 3 যোগ করতে হবে। কিভাবে বুঝবে কম্পিউটার, কিভাবে বুঝবে, এই যে তাকে আমরা কিছু সিম্বল দিচ্ছি, দেখো এই যে তাকে কিছু সাইন বা সিম্বল দিচ্ছে, এই যে এই সিম্বল থেকে কম্পিউটার বুঝে। এখন তোমার কোশ্চেন আসবে, ভাইয়া এই সিম্বল কম্পিউটার কিভাবে চিনে, কম্পিউটারের তো চোখ নাই, আপনিই বলছেন কম্পিউটারের চোখ নাই, কান নাই, তাহলে কম্পিউটার কিভাবে চিনে। কম্পিউটারকে চেনানোর জন্য আরেকটা ডিভাইস লাগে, ওইগুলো আমরা পড়বো চ্যাপ্টার 3-তে, আমরা এখন আছি চ্যাপ্টার 5-এ। হ্যাঁ, চ্যাপ্টার 5-এর আজকে ফ্রি ক্লাস, আমরা চ্যাপ্টার 5 ইনিশিয়ালি তো ফুল কোর্সে পড়বই। সো আজকে হচ্ছে জাস্ট আমরা একটু মানে ধরে নিচ্ছি যে এরকম একটা ডিভাইস আছে যেটা হচ্ছে আসলে কম্পিউটারের জন্য এরকম সিম্বলকে চিনাইতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো তুমি চিন্তা করো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এখন আর 0 আর 1 ইউজ করতেছি না, আমরা সিম্বল ইউজ করতেছি যেগুলো কম্পিউটারের জন্য ডিফাইন্ড, কম্পিউটার ওগুলোর মানে বুঝে, তাহলে আমরা কিন্তু এখন আরো সহজে কাজগুলো করতে পারবো, কারণ এখন আর 0 আর 1 ইউজ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অ্যাড 2, 3 এইটা দিলে কম্পিউটার কিন্তু তোমাকে আউটপুট হিসাবে ফাইনালি 5 দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে আগের চেয়ে, তাই না, অনেক সহজ হয়ে যাচ্ছে। সো এইভাবে পরবর্তী মেশিন ভাষার বাদ দিয়ে পরবর্তীতে এইভাবে বিভিন্ন সাইন দিয়ে একটা সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, এটা কি বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এটা তো শুধুমাত্র যোগের জন্য দেখাইলাম, এরকম আরো অনেক সাইন আছে বা সিম্বল আছে, এগুলোকে নেমোনিকো বলা হয়, এগুলার অনেক নাম আছে, এই সিম্বল এইটাকে নেমোনিকো বলা হয় বা সাইন, হ্যাঁ, বা সিম্বল। সো এইগুলার অনেকগুলা টাইপ আছে, আমি তো জাস্ট একটা দেখাইছি অ্যাড, এরকম আরো কি কি আছে একটু কয়েকটা দেখাই। সো যোগের কাজ করার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি ওটা হচ্ছে অ্যাড, তারপর বিয়োগের কাজ করার জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি ওটা হচ্ছে সাব, তারপর গুণের কাজ করার জন্য আমরা যদি গুণ করতে চাই, গুণের কাজ করার জন্য আমরা যে সিম্বল ইউজ করি এটা হচ্ছে MUL, তারপর ভাগের কাজ করার জন্য আমরা যে সিম্বল ইউজ করবো এটা হচ্ছে DIV, ডিভ, ঠিক আছে, ডিভ। এরপর তোমার যদি ধরো যে মেমোরিতে কোনো কিছু লোড করতে হয়, তাহলে আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে LDA, ঠিক আছে, LDA, লোড অ্যাকুমুলেটর। এইভাবে বিভিন্ন সিম্বল ঠিক করা হয়েছে, এই সিম্বলগুলো দিয়ে আমরা কম্পিউটারকে পার্টিকুলার ইনস্ট্রাকশন দিতে পারি, ঠিক আছে। এবং এই কাজই করা হয় হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। ওকে, সো এখানে সুন্দর মতো দেখো আমাদের তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরিচয় এবং সংজ্ঞা সবই এখানে দিয়ে দেওয়া আছে। তো আশা করি তোমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে যাক, আমাদের যে সমস্যাটা মেশিন ভাষায় ছিল ওইটা মনে হয় সমাধান হয়ে গেছে, এটা মনে হয় ফিক্সড হয়ে গেছে। আসলে কিন্তু না, চিন্তা করে দেখো, একটা যোগের কাজ এইটা করার জন্য কিন্তু আমাদের অনেক সিম্বলকে হচ্ছে ইউজ করতে হইতেছে, তাই না, অনেক সিম্বল মনে রাখতে হইতেছে। তো এইটা আসলে এত সহজ না। আর তুমি আলটিমেটলি দিন শেষে তো কম্পিউটারকে দিয়ে যোগ বিয়োগ করাবা না, তাই না, এটা তো আমাদের উদ্দেশ্য না যোগ বিয়োগ করানো। আরো কমপ্লেক্স অপারেশন বা আরো জটিল কাজ যেটা মানুষের করতে অনেক সময় লাগে, এরকম কাজ আমরা কম্পিউটারকে দিয়ে করাবো। তাহলে আমাদের কিন্তু কম্পিউটারকে আরো ফাস্ট করতে হবে, মানে কম্পিউটারকে দিয়ে কাজ করানোটা আরো ফাস্ট করতে হবে, এবং তার জন্য আমাদের আরো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ লাগবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখনো অত পাওয়ারফুল না, তাহলে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও তোমার একটা সময়ে পর গিয়ে আর ইউজ করি নাই,
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা দূরে সরে গেছি, দূরে সরে গিয়ে আমরা কোথায় চলে আসছি, এই দেখো আমরা চলে আসছি তৃতীয় প্রজন্মের ভাষায়, এটাকে আমরা বলি 3G, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজেরই একটা এক্সাম্পল হচ্ছে তোমার সি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইনশাল্লাহ আমাদের এই ফুল কোর্সে শিখবো, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো, ঠিক আছে। তো দেখো সি ল্যাঙ্গুয়েজকে আমরা বলতেছি, দেখো এটার পরিচয় কি দিছে, এটাকে বলতেছে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখছো, এটাকে বলতেছে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর কারণ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ এত পাওয়ারফুল, এটা দিয়ে এত কাজ করা যায় যে এটাকে আসলে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা ছাড়া আর কোনো উপায় ছিল না, ঠিক আছে। তোমরা অনেকে পাইথন ইউজ করো, তাই না? আমাকে অনেকে বলতেছিলা তোমরা অনেকে পাইথন ইউজ করেছো, পাইথন দিয়ে কোড করছো, অনেক কাজ করছো। তো এই পাইথনের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা কিন্তু হচ্ছে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শিখবো। সো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার আসার পর, ঠিক আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হওয়ার পর কিন্তু আসলে পুরো বলতে পারো গেম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। অনেক কাজ করা গেছে কম্পিউটার দিয়ে, অনেক কমপ্লেক্স কাজ করা গেছে, অনেক সফটওয়্যার বানানো হয়েছে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, অনেক ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, মানে অনেক রেভলিউশনারি কাজ করা হয়েছে, যেটা আসলে আগে করা যেত না। আগে তো আমরা জাস্ট যোগ বিয়োগ করতে গিয়ে হাঁপাই যাইতাম, কিন্তু সি ল্যাঙ্গুয়েজ আসার পর অনেক মানে ভারী কাজ করা গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার ওই শুরুর এক্সাম্পলটাই একটু টেনে আনি, যে আমরা ওই 2 আর 3 যোগ করতে চাই। এই যে এটা তো আমরা মানুষ এইভাবে লিখবো, 2 আর 3 যোগ, এইটা আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি লিখতে চাই, এই একই কাজটা আমরা যদি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে কম্পিউটারকে বোঝাতে চাই, তখন সেটা কিভাবে করব দেখো। তখন তার জন্য উপায়টা হচ্ছে এরকম, এই যে আমরা লিখব ইন্ট সাম ইকুয়াল 2 + 3, ঠিক আছে। এই যে লাইনটা লিখলাম না, এই যে লাইনটা লিখলাম, এটা কিন্তু সি ল্যাঙ্গুয়েজে লেখা একটা কোড, এটা কিন্তু সি ল্যাঙ্গুয়েজে লেখা একটা কোড। এইভাবেই কিন্তু আমরা সামনে কোড লিখবো এবং রান করব, সেগুলো আমরা কম্পিউটারে রান করব, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে আসলে আমি কি করছি, আমি সি ল্যাঙ্গুয়েজে একটা কোড লিখছি, এটা হচ্ছে একটা সি ল্যাঙ্গুয়েজে লেখা কোড বা ইনস্ট্রাকশন। এখানে আসলে যেটা করা হচ্ছে, একটু আমি তোমাকে বুঝাই, একটু সহজ করে বুঝাই, খুবই সহজ জিনিস। এখানে যেটা করা হচ্ছে, এই দেখো একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে সাম, বা এটাকে আমরা বলি চলক, একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার নাম হচ্ছে সাম। এর ভেতরে দেখো এই যে 2 আর 3 যোগফলটা রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সাম ভেরিয়েবলের ভেতরে চলে আসবে হচ্ছে 5, ঠিক আছে। সাম ভেরিয়েবলের ভেতরে চলে আসবে 2 আর 3 যোগফল 5, এবং এই যে পাশে একটা ছোট্ট ওয়ার্ড দেখতে পারতেছো, একটা সাইন দেখতে পারতেছো ইন্ট, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই চলকের ভেতরে যে ডেটা থাকবে সেই ডেটাটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাই তো আছে 5 তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে আমরা ওই একই কাজ 2 আর 3 যোগফল বের করার একই কাজ কিন্তু দেখো সি ল্যাঙ্গুয়েজে অনেক অল্প কথায় সহজে বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। তো এইটাই আসলে সি ল্যাঙ্গুয়েজের পাওয়ার। আরো অনেক কাজ করা যায়, আমরা যেটা সামনে দেখব, এটা আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতে গেলে অনেক লাইন লিখতে হইতো, কিন্তু তোমার মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলতে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে অনেক লাইন লিখতে হইতো বা অনেক টাইম লাগতো, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে এই কাজগুলো অনেক ফাস্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা তো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে বেশি কথা বলতেছি কারণ এটা অনেক পপুলার হয়েছে, বাট আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেরকম থার্ড জেনারেশনের ভেতরে আছে অ্যালগোল, ভিজুয়াল বেসিক, ঠিক আছে, এবং সি নিজেও একটা। যাই হোক, তো আশা করি তুমি এই জেনারেশনটার পরিচয় পাইছো, ঠিক আছে, থার্ড জেনারেশনটা। তো দেখো এই যে সি ল্যাঙ্গুয়েজ এখানে বলা আছে, সি ল্যাঙ্গুয়েজটা আসছে হচ্ছে তোমার 1970 সালের দিকে। এই যে বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি নামের এক ভদ্রলোক আছে, ওনার হাত ধরে হচ্ছে এই ভাষাটা আসছে, ঠিক আছে। সো আমরা সি কে বলতেছি হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, কারণ এই ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কাজ করা যায়, যেটা বলতেছিলাম অনেক সফটওয়্যার বানানো গেছে, ওয়েবসাইট, ঠিক আছে, অনেক কিছু আসলে আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো এরপর আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের পরে আসলাম হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে, এটাকে আমরা বলতেছি 4G, ফোর্থ জেনারেশন। আচ্ছা, ফোর্থ জেনারেশন। এখন তোমার কাছে মনে হইতে পারে যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ
ভাগ কি সেম নিয়মে করব, এগুলো আসলে আমরা শিখবো, বুঝছো? এখন তো জাস্ট বলা, এখন তো জাস্ট বলার জন্য বলা বা দেখানোর জন্য দেখানো। আমরা কোন কাজ কিভাবে করতে হয় এইগুলো হচ্ছে তোমার একদম ধরে ধরে শিখবো সামনে, ঠিক আছে? ফুল কোর্সে কিন্তু আমরা একদম কোড করব, নিজেরা হাতে কোড করব, ঠিক আছে? ওকে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে আসি। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ পড়তে গিয়ে তোমার মনে হইতে পারে যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ এত পাওয়ারফুল, তাহলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের দরকার কি কি জন্য ছিল? হ্যাঁ, কথা সত্যি, 4G মানে হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো কথা সত্যি যে আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অনেক পাওয়ারফুল, বাট একটা প্রবলেম ছিল। একটা প্রবলেম হচ্ছে যে আমাদের রিয়েল লাইফের যে অবজেক্টগুলো আছে, হ্যাঁ, রিয়েল লাইফের যে অবজেক্টগুলো আছে, যেগুলার বিভিন্ন ধরনের অ্যাকশন আছে, লাইক তুমি একটা গাড়ির কথা যদি চিন্তা করো, গাড়ি তোমার মুভ করতে পারে, টার্ন করতে পারে, বা গাড়ির বিভিন্ন অ্যাকশন আছে, তাই না? তো এরকম রিয়েল লাইফের যে অবজেক্টগুলো আছে এইগুলাকে যদি হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে, ওই অবজেক্টগুলোর কাজকর্মকে যদি আমরা কম্পিউটার দিয়ে সিমুলেট করাতে চাই, হ্যাঁ, কম্পিউটারকে দিয়ে যদি ওই একই কাজগুলো আমরা তোমার হচ্ছে সিমুলেট করাতে চাই, ঠিক আছে, তাহলে সেইটা আসলে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে কি সহজে করা যায়? উত্তর হচ্ছে যে না, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই কাজগুলো করা অত সহজ না, ডিফিকাল্ট। সো ওই কাজগুলো যেন সহজে করা যায়, ঠিক আছে, এর জন্যই আসতে হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো দেখো, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ তোমার ইনভেন্ট করার পেছনে একটা প্রধান লজিক ছিল যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা, অর্থাৎ রিয়েল লাইফের যে অবজেক্টগুলো আছে এইগুলোকে কম্পিউটার দিয়ে সিমুলেট করা, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেই, তুমি যখন গেম খেলো, ধরো কার রেসিং এর যে গেম, এই গেম খেলার সময় এই কার অবজেক্টের অনেক ধরনের ফাংশনালিটি থাকে না? তুমি একটু চিন্তা করে দেখো, এই কার অবজেক্টটা হচ্ছে অ্যাক্সেলারেট করতে পারে বা সামনে যাইতে পারে, ঠিক আছে, তারপরে সেটা ব্রেক করতে পারে, এরকম বিভিন্ন ফাংশনালিটি থাকে বিভিন্ন অবজেক্টের। তো এইগুলোকে আমরা কম্পিউটার দিয়ে কিভাবে সিমুলেট করতে পারি বা কম্পিউটারকে দিয়ে কিভাবে আমরা এই কাজগুলো হচ্ছে করে দেখাতে পারি, ঠিক আছে? সো তার জন্য আসলে দরকার এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এই কাজগুলোই ইজি করে দেয়, এই কাজগুলো ইজি করে দেয়। সো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে আমরা যদি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি, এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস এইভাবে চিন্তা করতে পারি যে সি ল্যাঙ্গুয়েজেরই বড় ভাই, ঠিক আছে, যেটা আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল, ঠিক আছে? তো এইটাও আসলে ওই একই জায়গা থেকে আসছে যেখান থেকে সি ল্যাঙ্গুয়েজ আসছে। এরপরে আছে হচ্ছে তোমার জাভা। আমার মনে হয় তোমরা অনেকেই জাভা ল্যাঙ্গুয়েজটা চিনো, বিশেষ করে আগেকার সময় যখন আমরা গেম খেলতাম, গেম ওপেন করলেই দেখা যেত যে জাভার এই লোগোটা আসতো। এটা দেখছো না অনেকে? অনেকে এটা দেখছো, যাই হোক। সো জাভা ল্যাঙ্গুয়েজটা অনেক পাওয়ারফুল ছিল, বিশেষ করে তোমার সফটওয়্যার বানানোর জন্য, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন গেম, এগুলো জাভা দিয়ে বানানো হয়েছে। তো জাভাও একটা তোমার ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো জাভার একটা সুবিধা এখানে দেওয়া আছে, এই যে জাভা ল্যাঙ্গুয়েজ তুমি একবার কোড লিখলে সেটা যে কোনো মেশিনে বা যে কোনো কম্পিউটারে রান করতে পারবা, ঠিক আছে? জাভা জাভা ল্যাঙ্গুয়েজে কোড একবার লিখলে তুমি সেটা যে কোনো মেশিনে বা কম্পিউটারে রান করতে পারবা, এটা সুবিধা। ওকে, আর ফাইনালি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের আরেকটা যে এক্সাম্পল, যেটা খুবই পপুলার, আমরা অনেকে নিজেরাও ইউজ করছি, সেটা হচ্ছে যে পাইথন। পাইথনের নাম এখন বেশি শোনা যায়, এর কারণ হচ্ছে এখন বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বা এআই এর যুগ, তাই না? আমরা ম্যাক্সিমাম কাজ এখন তোমার করি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড টুল দিয়ে, তাই তো? তো এই এআই এর কাজকর্ম করার জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করানোর জন্য, বানানোর জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তৈরি করা হয়েছে এর পেছনে আছে কিন্তু তোমার পাইথন ল্যাঙ্গুয়েজে লেখা কোড। এই যে পাইথন খুবই পাওয়ারফুল, পাইথন দিয়ে যেরকম অনেক সিম্পল কাজ করা যায়, আবার অনেক পাওয়ারফুল কাজও করা যায়, ঠিক আছে? মিফতা যেটা জিজ্ঞাসা করেছো ভাইয়া, ওইটা আমি একটু আগে অ্যান্সার করে আসলাম। ওরা মানে হচ্ছে যে জাভা কোড কোনো একটা কম্পিউটারে লিখে তুমি সেটা অন্য সকল কম্পিউটারে রান করতে পারবা, ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, কোন মেশিনে রান করতেছো তার সেটা ডিপেন্ড করে না। ওকে, সো এই হচ্ছে আমাদের পাইথনের পরিচয়। এখন খেয়াল করো, পাইথন এত পপুলার হয়েছে রিসেন্ট টাইমসে, পাইথন এত পপুলার বা এত এটার ইউজেজ দেখা গেছে যে এই যে IEEE নামের একটা সংগঠন আছে, ঠিক আছে, অর্গানাইজেশন আছে, তারা এটাকে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি দিছে, ঠিক আছে? মোস্ট পপুলার বা মোস্ট তোমার ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। ওকে,
তো তোমরা অনেকেই কুইজ চাচ্ছিলা, তোমাদের জন্য কুইজ চলে আসছে। প্রথম কুইজ, তোমরা একটু কোশ্চেনটা পড়ো। এভাবেই হচ্ছে তোমাদের ক্লাসে নির্ধারিত টপিক শেষ করার পরে হচ্ছে কুইজ থাকবে। তো তোমরা হচ্ছে কোশ্চেনটা পড়ো, আমি পোল লঞ্চ করবো একটু পর, তখন তোমাদের যেটা কারেক্ট অ্যান্সার মনে হবে আমাকে পোলে জানাবা, ঠিক আছে? পোলে অ্যান্সার সাবমিট দিয়ে জানাবা। আর তোমরা যারা হচ্ছে ফেসবুকে যুক্ত আছো তারা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি হচ্ছে তোমাদের কমেন্ট দেখে বলতে পারবো যে কাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। আমি তোমাদেরকে আর হচ্ছে 10 সেকেন্ডের মতো সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা দিয়ে দিতে আমি হচ্ছে তোমার পোলটা কিছুক্ষণের মধ্যে ক্লোজ করে দিব। যারা অ্যান্সার দেয়া বাকি আছো তারা অ্যান্সার দিয়ে ফেলো। ওকে, আমি হচ্ছে পোলটা এন্ড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে যে মেজরিটি অ্যান্সার দিয়েছে অপশনে এক্স্যাক্টলি। এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো আমি তোমাদের সাথে এই যে এখন হচ্ছে তোমাদের যেই চার্টটা দেখাবো, এখানে দেখা যাচ্ছে যে কে হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো। এখানে দেখা যাচ্ছে সাজিদ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে ফারহান, প্রভা, মিফতার অ্যান্সারটা একটু ভুল হয়ে গেছে, তারপর ফাতেমার অ্যান্সার কারেক্ট আছে, অরিনেরটাও ভুল হয়ে গেছিল, শাম্মী কারেক্ট অ্যান্সার দিছো, তারপরে হচ্ছে আমান কারেক্ট অ্যান্সার দিছো। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো কনগ্রেচুলেশনস। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেভেল। ঠিক আছে, এটি আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসের। লেভেল বলতে আসলে যেটা বোঝানো হয় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এটা কম্পিউটারের জন্য কত বেশি আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, বা উল্টাভাবে চিন্তা করলে মানুষের জন্য কত বেশি আন্ডারস্ট্যান্ডেবল। সো তুমি একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যখন লো লেভেল বলতেছো, এটার মানে হচ্ছে এটা কম্পিউটার অনেক ভালোভাবে বুঝে বা কম্পিউটারের জন্য বোঝা সহজ। ঠিক আছে, কম্পিউটার বোধগম্য ভাষা, এটা আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে এটা আসলে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল বা মানুষের বোধগম্য। ঠিক আছে, ওকে। তো দেখো আমাদের এই লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কোনটা থাকা উচিত, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি একটু নিজেই চিন্তা ভাবনা করে দেখো কোন ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, অর্থাৎ কোনগুলো আসলে কম্পিউটারের জন্য বোঝা সহজ, আমাদের মানুষের জন্য বোঝা কঠিন। ওকে, আশা করি অনেকেই গেস করতে পারছো যে মেশিন ল্যাঙ্গুয়েজ এটা প্রথমেই আসবে, এর পাশাপাশি আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এইটাও, এই দুইটাই আসলে আমাদের মানুষের জন্য বোঝা কষ্ট, বাট কম্পিউটারের জন্য বোঝা সহজ। ওকে, ঠিক আছে। এরপর দেখো আমরা কিন্তু এই যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জার্নি বা ইভলিউশন, সেটা কিন্তু শুরু করছিলাম এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে। এরপর সময়ের সাথে সাথে আসলে আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে আসছে, তাই না? আচ্ছা, এরপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোনগুলো থাকা উচিত চিন্তা করে দেখো। সি প্লাস প্লাস, একটু আগে দেখে আসছি, জাভা, পাইথন, এগুলো হচ্ছে হাই লেভেল, মানুষের জন্য ইউজ করা অনেক তোমার ইজি এবং অনেক পাওয়ারফুল, অনেক কাজ অনেক সহজে করা যায়, আমরা অনেক সহজে ইউজ করতে পারি এগুলা। আর মিড লেভেলে তাহলে কে পড়ে থাকবে বলো? মিড লেভেলে পড়ে থাকবে যে সবচেয়ে জনপ্রিয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 3টা লেভেল। ঠিক আছে, তো লেভেলগুলো কোন বৈশিষ্ট্যের উপর বেস করে ডিফাইন করা হয়েছে আশা করি এটা বুঝতে পারছো। ওকে, সো আমাদের সেকেন্ড কুইজ, কোশ্চেনটা একটু পড়ো, তারপর তোমাদের থেকে আমি অ্যান্সার নিয়ে নেব। আচ্ছা, আশা করি সবাই কোশ্চেনটা পড়ছে, আমি পোল দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে পোলে
অ্যান্সার জানাতে পারো, আর যারা ফেসবুকে যুক্ত আছো তারা হচ্ছে কমেন্ট করে আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। তোমাদেরকে আর 10 সেকেন্ডের মতো সময় দিব, এর মধ্যে যারা যারা বাকি আছে অ্যান্সার দেওয়া, অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, আশা করি সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো। ঠিক আছে, আমি পোল এন্ড করে দিচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ, উইচ ইজ কারেক্ট। এখানে বলছে কোন ভাষায় শুধুমাত্র 0 আর 1 এই দুইটা সিম্বল ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে এটা কোন ভাষা ছিল জানো? এটা ছিল যে মেশিনের ভাষা বা মেশিন ভাষা, তাই না? মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের ভাষা, দুইটাই দুইটাই কিন্তু কারেক্ট। প্রথম প্রজন্মের ভাষা বললেও ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে, দেখো ফারহান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছিল, এরপর মিফতা, অরিন, আমান, ফাতেমা, মাহিয়া, নিহার এবং আরো অনেকে। তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। আচ্ছা, সো এই এই কুইজটা হচ্ছে আমাদের আছে ক্লাসের লাস্ট কুইজ। তোমরা একটু কোশ্চেনটা পড়ে নাও, আমি হচ্ছে পোলটা লঞ্চ করে দিচ্ছি। ওকে, পোল লঞ্চ করা হয়েছে। এখন তোমরা তোমাদের যেটা কারেক্ট অ্যান্সার মনে হয় সেটা সাবমিট করে দাও। তোমাদেরকে আর 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা দিয়ে দাও। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা এখানে টাই টাই হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি একটা টাই হয়ে গেছে। যেটা কোশ্চেনে ছিল সেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি। হ্যাঁ, এটা আমাদের কোশ্চেন ছিল। তো অনেকে বলছো 50% বলছো যান্ত্রিক, 50% বলছো অ্যাসেম্বলি। যান্ত্রিক ভাষা বা যেটাকে আমরা মেশিন ভাষাও বলতে পারি, এটা কিন্তু আসলে আমাদের সাংকেতিক চিহ্ন দিয়ে গঠিত ভাষা না। সাংকেতিক চিহ্ন বা সাইন ল্যাঙ্গুয়েজ বা নেমোনিক ল্যাঙ্গুয়েজ বা সিম্বল বেসড ল্যাঙ্গুয়েজ, এটা আসলে কোন জেনারেশনের ল্যাঙ্গুয়েজ ছিল একটু চিন্তা করে দেখো তো। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল না? এই যে আজকের ক্লাসে আমরা পড়ে আসছিলাম, এই দেখো আমি তোমাকে একটু পিছনে নিয়ে যাই। আজকের ক্লাসেই এই দেখো আমরা বলছিলাম অ্যাসেম্বলি ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে কি ইউজ করা হয়? অনেক ধরনের নেমোনিক বা সাইন বা সিম্বল। এই যে সাইন মানেই তো সংকেত, বা সিম্বল এগুলো মানেই তো আসলে তোমার সংকেত বা প্রতীক, তাই না? তাহলে সংকেত, প্রতীক এগুলো আসলে কই ইউজ করা হয়? এটা ইউজ করা হয় হচ্ছে তোমার এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। সো দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, অ্যাসেম্বলি হচ্ছে তোমার, এটা আসলে একটা ওই যে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের নাম। ঠিক আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ফাস্টেস্ট ফিঙ্গারটা দেখাচ্ছি। দেখো যে তোমরা যারা অ্যান্সার দিয়েছিলা তাদের মধ্যে ফারহান সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে হচ্ছে মোসান্না, তারপর অনেকেই ভুল করে ফেলছো, বাট লাস্ট হচ্ছে মাহিয়া, ফাতেমা, তোমরা আবার কারেক্ট অ্যান্সার দিছো। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এইভাবে যারা টপ পজিশনে থাকবা পোলের অ্যান্সার করার সময়, তাদের লিডার বোর্ডটা হচ্ছে দেখানো হবে। এটা রেগুলার ক্লাসেও দেখানো হবে। আমাদের ক্লাসে অনেক কুইজ থাকবে, ঠিক আছে, অনেক কোশ্চেন্স থাকবে। সো যেগুলার অ্যান্সার আমরা হচ্ছে এরকম লিডার বোর্ড শো করে তারপর দেখাবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তোমাদের আজকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কনটেক্সট দিলাম। ইনশাল্লাহ আমরা রেগুলার ক্লাসে হচ্ছে নিজেরা কোড করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। সো ওই দিনের অপেক্ষায় থাকলাম। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো।
আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার জন্য এইসব ফেসবুক গ্রুপগুলো যেগুলো হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া আছে, এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। এখান থেকে তোমরা কোর্স রিলেটেড যে কোনো আপডেট হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রেগুলার ক্লাসে আবারও দেখা হবে। আশা করছি তোমাদের সাথে ভালো কিছু ক্লাস সামনে একসাথে করতে পারবো, এবং তোমাদের যে আইসিটি জার্নি সেটা সহজ করতে পারবো, যেন তোমাদের আইসিটির প্রিপারেশনটা হয় সবচেয়ে বেশি স্ট্রং। ঠিক আছে, যেটা নিয়ে তোমাদের মধ্যে ভয় থাকে, মানে প্রিভিয়াস ব্যাচগুলোতে এটাই দেখা গেছে যে আইসিটি সাবজেক্ট নিয়ে ভয়, অনেক ভয়। কারণ এটা হচ্ছে আমরা পরীক্ষার আগে গিয়ে পড়ি, আর কঠিন টপিকগুলো অল্প সময়ে পরীক্ষার আগে বোঝা যায় না, তো এটা নিয়ে থাকে ভয়। ঠিক আছে, তো ওই ভয় যেন না থাকে, তোমরা যেন শুরু থেকেই আসলে স্ট্রং একটা বেসিক নিয়ে আগাতে পারো, ওইটাই চেষ্টা থাকবে। তো তোমাদের দিক থেকেও আন্তরিকতা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। এবং আমি এখন সেইটার, এই আন্তরিকতা ইচ্ছার কমতি দেখতে পাচ্ছি না, এটা বজায় থাকে যেন, এটাই এক্সপেক্ট করব। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।